আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সের অ্যাকাউন্টিং ক্লাসে। সো তোমাদের কমার্সের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভয়ের যে সাবজেক্টটা, সেই সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিংকে সহজ করার জন্য আমরা আছি তোমাদের সাথে। তোমরা আমাকে একটু বলো যে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে পাও তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটি শুরু করে দিতে চাই। আর আজকে এই তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস, আজকে আমিও আছি তোমাদের সাথে, কারণ আমি নিজেই কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলাম। বিবিএমবিএ শেষ করে এখন তোমাদের সাথে আছি। আর আমার সাথে আমাদের যে কমার্স প্যানেলে যে টিচার রয়েছে, তোমাদের অ্যাকাউন্টিংয়ের বস রাকিব ভাইয়া মুস্কি মুস্কি হেসে যেভাবে তোমাদেরকে ক্লাসে এইচএসসির ক্লাস থেকে শুরু করে সবগুলো ক্লাস যেভাবে নিয়েছে, ইনশাল্লাহ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ অ্যাডমিশনও তোমাদেরকে বেস্ট দিবে। আর সাথে আমাদের অ্যাকাউন্টিং আরেকজন টিচার আছে, আরো দুইজন অ্যাকাউন্টিং টিচার আছে, তোমাদের বাহা ভাইয়া এবং দেলোয়ার ভাইয়া। বাহা ভাইয়াও হচ্ছে তোল পরে হাসলে, উনারও একটা সিম্বল আছে। সো এইখানে তোমরা যারা আছো, ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমাদের অ্যাকাউন্টিং এর কোনো ভয় থাকবে না, ম্যানেজমেন্টের কোনো ভয় থাকবে না, মার্কেটিং এর কোনো ভয় থাকবে না, ফিনান্সের কোনো ভয় থাকবে না। বিশেষ করে কমার্স গ্রুপের যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্ট একেবারে A to Z ইনশাল্লাহ তোমরা সমাধান পাবে আমাদের সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমার্সের, যেমন আমরা একটা জনপ্রিয় কথা শুনি যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাকে শিক্ষিত বা আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। আর আমাদের স্লোগান হচ্ছে তুমি আমাদেরকে বা তুমি আমাকে একটা কমার্সের স্টুডেন্ট দাও, আমি তোমাদেরকে প্রত্যেকটা কমার্সের স্টুডেন্টকে একটা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট দিব। সবাই একটা তালি দাও, তালি হবে। সেটা বলছিলাম, সেটা হচ্ছে তোমরা আমাকে একটা কমার্সের স্টুডেন্ট দাও, আমি তোমাকে ওই কমার্সের স্টুডেন্টকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন নিশ্চিত করে দিব ইনশাআল্লাহ। সো এই কথা আমরা আজকে থেকে আমরা কনফার্ম করব ইনশাআল্লাহ, যে আমাদের যে গুরুত্বপূর্ণ স্লোগান, গুরুত্বপূর্ণ বাণী আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। বিশেষ করে আমি শিখেছি, দেখেছি বাসের ভিতরে, বাসের পেছনে লেখা যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও বা একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। সো আমি তোমাদেরকে বলছি যে তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছো, প্রত্যেকে এখানে পাবলিকিয়ান। আমাদের যে টিচার প্যানেল আছে সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দিবে। যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে একটু শেয়ার করে দাও। এই পুরো ক্লাসগুলো তোমাদের রাকিব ভাইয়া, বাহা ভাইয়া এবং দেলোয়ার ভাই ক্লাসগুলো নিবে ইনশাআল্লাহ। অ্যাডমিশনে যত কিছু লাগে সবকিছু আমরা এখান থেকে প্রোভাইড করব। সো আমি কথা না বাড়িয়ে বেশি সময় নিচ্ছি না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে আমাদের এই ক্লাসটা বা এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, এবং এখানে কোর্সটা করলে তুমি কমার্সে ধরে রাখো তুমি 30 থেকে 50% প্রিপারেশন হয়ে গেছে। সো সেইভাবেই আমরা ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। সো আমি মনে করি যারা অলরেডি ক্লাসে জয়েন করেছে তারা প্রত্যেকেই শেয়ার করে দিবে, বন্ধুদেরকে জানিয়ে দিবে। সো বেশি কথা না বলে চলে যাচ্ছে মেইন আলোচনায়। তোমরা খাতা কলম রেডি করো, কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পড়াই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। সো আমরা একটু সময় নিচ্ছি, 30 সেকেন্ড সময় নিচ্ছি। সবাই একটু শেয়ার করে দাও, যারা যারা শেয়ার করেছো সবাই, যারা যারা শেয়ার করো না এখনো শেয়ারটা করে দাও। তোমাদের কমার্স নিয়ে আর কোনো টেনশন নয়, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু তোমাদেরকে দিতে যাচ্ছি। চান্স পাওয়ার জন্য যা লাগবে আমরা তোমাদের পাশে আছি। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে পারবা, যে কোনো পরামর্শে আমাদের সাথে তোমরা কথা বলে তোমরা সিদ্ধান্ত নিতে পারবা ইনশাআল্লাহ। সো আমি চলে যাচ্ছি তোমাদের রাকিব ভাই এবং বাহা ভাইয়ের কাছে, কারণ ওনারা দুইজনই ক্লাসগুলো এবং আরেকজন দেলোয়ার ভাই এই ক্লাসগুলো নিয়ে থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত একটাই কথা বলবো, আমাদের ক্লাসগুলো ন্যূনতম তোমরা 3 থেকে 4টা ক্লাস করে দেখো। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে না ভাইয়াদের ক্লাস বা ভাইয়াদের পরিশ্রম ভালো লেগেছে, তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে থেকো। সো দেরি না করে চলে যাচ্ছি মেইন আলোচনায়। আমাদের রাকিব ভাইয়া তোমাদের অ্যাকাউন্টিং বিষয় প্লাস সব বিষয় পড়াতে পারেন, আমাদের প্রত্যেকটা টিচার সব বিষয় পড়াতে পারেন। সো যেভাবে একেবারে তোমাদের চান্স নিশ্চিত করা যায়, একটা সিট নিশ্চিত করা যায়, সেভাবে তারা পড়াবেন। ওকে, আচ্ছা, ওকে, তাহলে রাকিব স্যার শুরু করেন। স্যার, ওকে। আচ্ছা, আমাদের এইচএসসির খেলা শেষ, অ্যাডমিশনের খেলা শুরু। আজকে থেকে হচ্ছে আমরা তোমাদেরকে দেখাবো অ্যাকাউন্টিং এর হচ্ছে অ্যাকাউন্টিং এ অ্যাডমিশনের কোশ্চেনটা কিভাবে হয়, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং কোশ্চেন মোটামুটি হচ্ছে, তোমরা যদি কোশ্চেন ব্যাংক দেখে থাকো দেখবা এইচএসসি এবং একাডেমিক এখানে কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? আর কোশ্চেন প্যাটার্নটা ধরতে হলে অবশ্যই তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। আর অ্যাকাউন্টিং ক্লাসটা আমরা এমনভাবে হচ্ছে পড়াবো, তোমাদের প্রত্যেকটা টপিক ট্রিক্স দিয়ে পড়াবো। মানে হচ্ছে তুমি যাতে অ্যাডমিশনে যে কোনো কোশ্চেন দেখলে ওইটা 10 সেকেন্ডে সলভ করতে পারো, সো ওভাবেই শেখাবো।
আজকের প্রথম ক্লাসটা আমরা মোট হিসাব বিজ্ঞান পরিচিতির A to Z কমপ্লিট করে দিব। এখানে তোমাদের এমন কিছু টার্ম, এমন কিছু টেকনিক দেখাবো যেটা তুমি এর আগে কখনোই পড়ো নাই, এবং এই টার্মগুলাই বেসিকগুলো ক্লিয়ার করার পর তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আমি তোমার ধরে ধরে দেখাবো যে এটা আসছে, এটা তুমি নিজেই সলভ করতে পারবা। ঠিক আছে? সো অবশ্যই তোমাদের রেসপন্সটা অনেক বেশি লাগবে। আমরা তোমাদের সাথে মাত্র জার্নি স্টার্ট করছি। তোমরা যারা এইচএসসির আমার ক্লাস করছে, স্পেশালি অ্যাকাউন্টিং ক্লাস, তারা জানো যে আমরা মেইনলি ক্লাসটা কিভাবে নেই এবং কিভাবে পড়াই, সবচেয়ে শর্টকাট টেকনিকে এবং সহজ ভাষায় শেখানোর চেষ্টা করি, এবং এটা কিন্তু 100% ইফেক্টিভ। ঠিক আছে? এবং অ্যাডমিশন টেস্ট অবশ্যই তোমার বেস্ট একজন মেন্টর লাগবে। এই যে এখানে তোমার বাহা ভাইকে দেখতেছো, আমাকে দেখতেছো, আমরা কিন্তু অলরেডি এই রাস্তা দিয়ে পরীক্ষা দিয়ে সাকসেস। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমরা কিন্তু জানি যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, তাই না? আমরা কিন্তু জানি যে কি পড়া লাগবে এবং কি পড়া লাগবে না। অ্যাডমিশন টাইমে কিন্তু এই বিষয়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি বলেন স্যার? যদি বলি আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা যুদ্ধ, আর সেই যুদ্ধে যদি জয় হতে হয় অবশ্যই একটা পারফেক্ট একটা প্ল্যানিং লাগবে। যে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই কি লাগবে? প্ল্যানিং লাগবে। সো প্ল্যানিং হতে হবে অবশ্যই ইফেক্টিভফুল। ওই জন্য আমরা আজকের প্রথম ক্লাসটা শুরু করছি হিসাব বিজ্ঞান দিয়ে। যেহেতু হিসাব বিজ্ঞান সবার একটা কঠোর সাবজেক্ট মনে হয় বা অনেক বেশি কঠিন মনে হয়, বা তবে কিভাবে পারবো কিনা, হ্যাঁ আজকের ক্লাস করার পর তোমাদের মনে হবে যে ভাই হিসাব বিজ্ঞানে আমার সবচেয়ে ফেভারিট, এবং হিসাব বিজ্ঞানে 100% মার্ক উঠানো যাবে। Yes. দেখো আমার হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স, আমি 3 বছর যাবত অ্যাডমিশন শিক্ষার্থী পড়াচ্ছি অনলাইন অফলাইন দুই জায়গায়। তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেশনে তোমার ধরো এমসিকিউতে তোমাদের কয়টা কোশ্চেন আসে? 12টা, রিটেনে কয়টা? 8টা। এই 20টার মধ্যে 19টা কোশ্চেনে কমন ছিল, ডিরেক্টলি ইনডিরেক্টলি। ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেন আমাদের স্লাইড থেকে আসছে এবং এগুলোর ভিডিও আছে। তার মানে আমরা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন সিকোয়েন্সের উপর জোর দিই। ঠিক আছে? এবং এমনভাবে শেখাবো যাতে হচ্ছে তোমার এই ভয়টা কাজ না করে যে ভাই যদি কমন না পড়ে কোশ্চেন তাহলে কেমন করব। ঠিক আছে? এই জন্য তো আমরা শুরু করে দিই। কি বলেন স্যার? ওকে স্যার। আমরা হচ্ছে দুজনে একসাথে ক্লাস নিব, এটা তোমরা আরো অনেক বেশি এনজয় করবা। শিখবা, হ্যাঁ। ঠিক আছে? ওকে। তো এই যে এটা নিয়ে একটু কথা বলি একটু। আচ্ছা। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বপ্ন দেখেছিলাম এই কার্জন হল দেখে, এই কার্জন হলের প্রেমে পড়ে। ঠিক আছে? আসার স্বপ্ন কার কার? হ্যাঁ। স্টুডেন্ট হিসেবে আসার, নট অনলি ভিজিটর। হ্যাঁ, visitor, right. ভিজিটর হিসেবে আসার দরকার নেই। তুমি আসলে স্টুডেন্ট হিসেবে আসবা, যে আমি একজন ডাবিয়ান হয়েই আসবো। সো ডাবিয়ান হয়ে আসার স্বপ্নটা এখানে কার কার আছে আমাকে একটু জানাও, কমেন্ট বক্সে একটু লিখে জানাও যে ভাই আমি ভিজিটর হিসেবে আসবো না, আমি একজন ডাবিয়ান হয়ে আমি ডাবির টি শার্ট পরে হয়তোবা একদিন কার্জন হলে আসবো ইনশাআল্লাহ। ওকে, কার কার আসার ইচ্ছা আছে বলো, কার কার আসার ইচ্ছা আছে? ওকে, আমরা হচ্ছে দেখাবো। তোমরা যারা যারা জয়েন করছো প্রত্যেকেই ভাই জাস্ট 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকে একটা করে শেয়ার করে দেই, এবং যারা যারা হচ্ছে এখনো লাইভটিতে ইনশাআল্লাহ just লাভ share. রিয়েক্ট দেয়নি তারা দিয়ে দেয়, আমরা এখন এই ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? Okay. যেহেতু ফাউন্ডেশন, প্রথমত তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে, ধরনটা বুঝতে হবে। ওকে, তাহলে শুরু করি। তার জন্য কিন্তু অনেকেই ভিজিটর হিসেবে আসে, কেউ কাপল হিসেবে আসে, কিন্তু এটা কেউ প্রেমে পড়া লাগবে। হ্যাঁ এটার প্রেমে পড়া লাগবে, হ্যাঁ, এটা প্রেমে পড়া লাগবে। বুঝছো? ঠিক আছে? এটার প্রেমে পড়া বাদে, এটার প্রেমে পড়া বাদে তুমি কখনো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার অসম্ভব বলা যায়। আচ্ছা। তো দেখো সবাই হচ্ছে নোট খাতা নিয়ে আমরা হাজির হয়ে যাই, বিকজ হচ্ছে অ্যাকাউন্টিং এ আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো, সাথে সাথে তোমার নোট ডাউন করা লাগবে, এবং যা পড়াবো এই প্যাটার্নে তোমার কোশ্চেন আসবে, এবং আমি তোমাদের ধরে ধরে দেখাবো যে এটা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি 99%। ঠিক আছে? প্রিভিয়াস এর এই কোশ্চেন আসছে এবং তোমাদের সময় আসবে। ওকে, এই জন্য সাথে সাথে নোট ডাউন করবা। আমি তোমাদের কথা দিচ্ছি আমাদের এই ক্লাসগুলো করলে তোমার 60 থেকে 70% প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ফাউন্ডেশন আমরা তৈরি করে দিচ্ছি তোমাদের একদম ফ্রিতে। হ্যাঁ, এই Okay, বেসিক ক্লাসগুলো so- কিন্তু আবার তোমার এসএসসি তে অনেক বেশি কাজে দিবে। তোমার এসএসসি পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে যেহেতু, হ্যাঁ, অ্যাকাউন্টিং শেষ, হ্যাঁ। অ্যাকাউন্টিং এর ঝামেলা শেষ। তো আমাদের এখন অ্যাডমিশন নিয়ে Admission কাজ নিয়ে। লাগবে। ওকে, Okay. তাহলে আমরা শুরু করি। দেখো শুরু করার পূর্বে সর্বপ্রথম আমরা যেহেতু হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি, আমাদের জানতে হবে যে হিসাব বিজ্ঞানটা কি, এটা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে? তো What is দেখো, accounting? হ্যাঁ, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, আমরা শুরুতেই হচ্ছে একটু ডেফিনেশন জানবো, পরীক্ষায় কিন্তু ডেফিনেশন আসবে না। তো দেখো হিসাব বিজ্ঞানটা মেইনলি হচ্ছে তোমার, ঠিক আছে না, হিসাব বিজ্ঞানটা হচ্ছে এমন একটা প্রসেস, এমন একটা প্রক্রিয়া যেখানে প্রথম কাজই হচ্ছে আমার
লেনদেন শনাক্তকরণ। এখন আমার লেনদেন শনাক্ত হয়ে গেলে তারপর যে কাজটা সেটা হচ্ছে লিপিবদ্ধকরণ। এই যে তুমি লেনদেনটা হচ্ছে চিহ্নিত করলা, আইডেন্টিফাই করলা, 2 নম্বর কাজে হচ্ছে কি তোমার এটাকে লিপিবদ্ধ করবা কোথায়, হিসাবের প্রাথমিক বই জাবেদাতে। এবং সর্বশেষ এটা আমরা কি করব, ব্যবসার যে বহিস্থ ব্যবহারকারী আছে তাদের নিকট একটা এক্সাক্ট ইনফরমেশন প্রোভাইড করব। এই যে প্রসেসটা এটাই হচ্ছে মেইনলি হিসাব বিজ্ঞান, আমাদের কিন্তু ডেফিনেশন চাইবে না, ঠিক আছে। তো দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা এটা খুবই ইম্পর্টেন্ট, পিবিএস এর এই প্রক্রিয়া থেকে একটা কোশ্চেন আসছে বিভিন্ন ইয়ারে, এই জন্য আমাদের নয় এই টাইপের কোশ্চেন, তো এই জন্য আমাদের জানা লাগবে। ওকে, তো আমরা দেখি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া নয়, এটা টাইপের কোশ্চেন আমাদের আসে অনেক বেশি। ইয়েস, তো সবাই আমরা নোট করব, সাথে সাথে হচ্ছে যেখানে প্রবলেম সাথে সাথে বলবো ভাই আমি বুঝি নাই আরেকবার, ঠিক আছে। আমরা দুজন আসি, একবার না দুইবার না তিনবার চারবার করে পড়াবো, ঠিক আছে। তারপরও ক্লাসের পর ইনশাআল্লাহ ক্লাসে কমপ্লিট করে দিব, ঠিক আছে। আমরা তাহলে পড়াটাই শুরু করে দিই, কি বলেন? তার মানে স্যার আমি বুঝলাম যে হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থাপনা যেখানে 3টে স্টেপের মধ্যে দিয়ে পুরো প্রক্রিয়াটা শেষ করা হয়, রাইট। হচ্ছে হিসাবে লেনদেন সমূহ শনাক্তকরণ, দেন সেকেন্ড হচ্ছে আমার লেনদেন লিপিবদ্ধকরণ, থার্ড হচ্ছে আমার তথ্য সরবরাহকরণ। ইয়েস, এখন এখানে আপনি একটা বিষয় ভাগ করে দিয়েছেন যে লিপিবদ্ধকরণের জায়গাটাকে আবার 3 ভাগ করেছেন, এটা একটু আমাকে একটু বুঝিয়ে দেন যে শিক্ষার্থীরা যে এই 3টা ভাগ, এই ভাগের বিশেষত্বটা কি, লিপিবদ্ধকরণ প্রক্রিয়াটার বিশেষত্ব কি স্যার? আচ্ছা, তো দেখো আমরা শুরুতে হচ্ছে এটা একটু কমপ্লিট করি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা কোশ্চেনটা কিভাবে আসে আমাদের এটা জানা জরুরি। তো দেখো 1 নম্বর কাজ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। এখন দেখো এটার কিন্তু অল্টারনেটিভ নাম আছে, যেমন শনাক্তকরণের আরেকটা নাম হচ্ছে চিহ্নিতকরণ। এখন যদি ইংরেজিতে তোমাকে দেয় আইডেন্টিফিকেশন, একই জিনিস কিন্তু। এখন তুমি যদি বিকল্প নামগুলো না জানো তখন তুমি হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে চিহ্নিতকরণের জায়গায় আইডেন্টিফিকেশন আসছে, তখন ভাববে এটা তো প্রক্রিয়া ধাপ ছিল না, তাই না? যাচাইকরণকে অনেকে চিহ্নিতকরণ মনে করে, ঠিক আছে। এই জন্য আমরা বিকল্প নামগুলো অবভিয়াসলি মনে রাখবো। নাম্বার 2 দেখো লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ মানে হচ্ছে এই যে তুমি যে লেনদেনটা আইডেন্টিফাই করলা, এটা হিসাবের যে প্রাথমিক বই, এই প্রাথমিক বইতে তুমি কি করে ফেলবা, রেকর্ড করে ফেলবা, ঠিক আছে। এবং 3 নম্বর কাজটা হচ্ছে তথ্য সরবরাহকরণ। এখন তথ্য সরবরাহকরণ, এই তথ্য সরবরাহ যে করে এটা কোথা থেকে? দেখো আমরা আর্থিক বিবরণী তৈরি করি না, আর্থিক বিবরণী থেকে জানতে পারি যে প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, ওভারঅল একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কেমন, ঠিক আছে। এখানে তোমার বিনিয়োগ করা যাবে কিনা, মোট কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় আছে, তো এটাই হচ্ছে কি তথ্য সরবরাহকরণ। এবং তথ্য সরবরাহ করা ব্যবসায়ের বহিস্থ ব্যবহারকারী বা ব্যবসার তৃতীয় পক্ষ অথবা ব্যবসার যে পাওনাদার আছে তাদেরকে এই তথ্যটা প্রোভাইড করা হয় একটা এক্সাক্ট কি করতে, সিদ্ধান্ত নিতে। বুঝতে পারছি? এই 3টা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ। এখন প্রথম কোশ্চেন যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, এই টাইপের কোশ্চেন আসে। অথবা কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়। এখন এখান থেকে 3টা দিবে, একটা দিবে হচ্ছে কি হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ থেকে। আইডেন্টিফাই করতে পারবে না যে প্রথম ধাপই হচ্ছে শনাক্তকরণ এবং 3 নম্বর ধাপ কি তথ্য সরবরাহকরণ। ক্লিয়ার? সবাই থেকে বুঝতে পারছি বিষয়টাকে? বুঝছি আমরা হিসাব বিজ্ঞান বিষয়টা কি বুঝতে পারছি কিনা? আমরা তো হিসাব বিজ্ঞান পড়ছি, হিসাব বিজ্ঞান বিষয়টা কি বা এটা কিভাবে প্রক্রিয়াটা শুরু হয়, ওকে, এটা কাজটা কোত্থেকে শুরু হয়, এই বিষয়টা সবাই বুঝতে পেরেছি কিনা? আর অপর নাম যেটা বলেছেন রাকিব ভাই, লেনদেন চিহ্নিতকরণ অথবা শনাক্তকরণ অথবা আইডেন্টিফিকেশন, যাচাইকরণ নয় কিন্তু, ওকে, সবাই বুঝতে পারছি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমরা এমন ভাবে শিখবো কিছু বাদ যাবে না, ঠিক আছে। একদম বলছে ম্যাথ করান, থিওরি ভালো লাগে না। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় থিওরিটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ আছে, জানো? ম্যাথও ইম্পর্টেন্ট, থিওরি ইম্পর্টেন্ট। ওকে, যারা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে রেসপন্স করতে হবে, ডাজন্ট ম্যাটার যেটা বললো। অবশ্যই তোমার থিওরি ম্যাথ দুইটা সমান গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। ম্যাথ তো করাবেই ভাই। আজকে আমরা এই চ্যাপ্টারটা করি, এই চ্যাপ্টারে যা আছে এবং যেখান থেকে কোশ্চেন আসে ওইগুলোই পড়াবো। পাশাপাশি তোমার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ দেখাবো উইদাউট ক্যালকুলেটর, মাত্র 10 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে সলভ করতে পারবা, ঠিক আছে। ওকে, কোন একটা কথা আছে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, কেন স্যার? হিসাব বিজ্ঞানে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়? ক্লিয়ার করতেছি। ওকে, আমরা এখান থেকে আরেকটু যাই। সেটা হচ্ছে দেখো এই লিপিবদ্ধকরণের আরেকটা নামই হচ্ছে হিসাব রক্ষণ বা হচ্ছে কি বলা হচ্ছে বুক কিপিং। তার মানে এই লিপিবদ্ধকরণের আরেকটা নামে যেহেতু হিসাব রক্ষণ, আমরা বলতে পারি যে হিসাব রক্ষণটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ মাত্র, ঠিক আছে, অংশ। এখন এই হিসাব রক্ষণ বা বুক কিপিং এর অংশ হচ্ছে বা ধাপ হচ্ছে কয়টা? 3টা। কয়টা? 3টা। দেখো নাম্বার 1 লেনদেন আইডেন্টিফিকেশন মানে লেনদেন বিশ্লেষণ, নাম্বার 2 জাবেদাভুক্তকরণ এবং 3 নাম্বার হচ্ছে খতিয়ান স্থানান্তরকরণ। সেম টাইপের কোশ্চেন আসে এখান থেকে যে কোনটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ অথবা কোনটি হচ্ছে শেষ ধাপ, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আসবে অথবা কোশ্চেন আসতে পারে নিচের কোনটি হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ নয়। এখান থেকে 3টা দিবে,
একটাকে এখান থেকে দিবে। বলতে কি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ? হ্যাঁ, অবশ্যই এখানে লেনদেনটা তুমি আইডেন্টিফাই করার পর এটা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। ওকে, এখন এটাকে ব্যবসার ভাষা কেন বলা হয়? কারণ হচ্ছে দেখো, এই যে হিসাব বিজ্ঞানটা মেইনলি আমাদের আমরা যে করি হিসাব বিজ্ঞানে এত কিছু জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, শেষে গিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, তাই না? এখান থেকে আমরা একটা এক্সাক্ট ইনফরমেশন পাই, এই যে হিসাব বিজ্ঞান যে তথ্য সরবরাহ করে, এই জন্য এটাকে ব্যবসায়ের ভাষা বলা হয়। ঠিক আছে? তার মানে মানুষ কমিউনিকেশন করার জন্য যেমন মনের ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে, তেমনি ব্যবসা করতে হলে আমাদের অবশ্যই হিসাব বিজ্ঞানের কি বিষয়টা জানতে হবে। ইয়েস ফাইন। তো আশা করি আমরা এই কনসেপ্টটুকু ক্লিয়ার। এখান থেকে প্রিভিয়াস এর কোশ্চেন আসছে, আমরা এখনই দেখাবো। ঠিক আছে? সাথে হচ্ছে আমরা দেখাবো তোমাদের। ওকে, এখানে আর দুইটা প্রসেসটা আমরা একটু দেখি, এটাও খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস এর অনেক কোশ্চেন আছে। তো দেখো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা এখানে আমাদের জানতে হবে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? এখন এই যে দেখো, প্রাথমিক উদ্দেশ্যটা কি? প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে লেনদেন সমূহ শনাক্ত করে এটা হিসাবের প্রাথমিক বই মানে জাবেদা, এই জাবেদায় হচ্ছে কি করা, লিপিবদ্ধ করা, এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। এবং তোমার হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্যটা, এটা হচ্ছে মেন, এবং এটা থেকে কোশ্চেন প্রিভিয়াস এর অনেক বেশি আসছে। ওকে, এখন আমার জানতে হবে না যে ভাইয়া মূল বা প্রধান উদ্দেশ্যটা কি। দেখো, সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এখন ব্যবসা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যবহারকারী কারা? হ্যাঁ, এটা কারা? ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যবহারকারী হচ্ছে তোমার ভাইয়া যে ব্যবসার তৃতীয় পক্ষ, ব্যবসার পাওনাদার তারা, অর্থাৎ তাদেরকে একটা তথ্য প্রোভাইড করে যাতে তারা একটা এক্সাক্ট ডিসিশন নিতে পারে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কি যাবে না। ঠিক আছে? তো তোমরা মূল বা প্রধান উদ্দেশ্যটা একটু ভালো করে পড়বা। আমরা দুটো উদ্দেশ্য পেলাম, হিসাব বিজ্ঞানের টোটাল দুটো উদ্দেশ্য। এই দুটো উদ্দেশ্য থেকে এটা হচ্ছে কি মূল উদ্দেশ্য। ইয়েস, ফাইন। এটা থেকে তোমার হ্যাঁ, সবাই ক্লিয়ার? এই মূল বা প্রধান উদ্দেশ্য এখান থেকে কিন্তু কোশ্চেন অনেকবার আসছে। ঠিক আছে, অনেকবার আসছে। সো আমরা যতটুকু প্র্যাকটিস করলাম, বেসিক ক্লিয়ার করলাম, এটা থেকে আমরা দেখাবো তোমাদেরকে। এই যে কোশ্চেনটা দেখতেছো, এটা 18-19 সেশনে আসছে, এটা ঢাবি 18-19 সেশনে আসছে, এছাড়া তোমার আরো অনেকবার আসছে। ঠিক আছে, অনেক সেশন আসছে। দেখি আমরা বলবো না, অ্যানসার বলবো না, আমরা অ্যানসার বলবো না, তোমরাই সলভ করো। দেখি এখন দেখো, হ্যাঁ, আমার আরো অনেকেই ক্লাস করতেছে, অনেকে জয়েন করছো, যারা যারা সালাম দিয়েছিলাম সবাইকে ওয়ালাইকুম সালাম। এবং আমরা হচ্ছে এবার নিজেরাই চেষ্টা করি। এই যে মাত্র আমরা সলভ করে আসলাম স্যার, যে হচ্ছে প্রধান উদ্দেশ্যটা কি, প্রধান উদ্দেশ্য কি হিসাব বিজ্ঞানের, জাস্ট এটা তোমরা 10 সেকেন্ড লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবা। জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম আমরা, এন্ড সবাই অ্যানসার করো, সবাই। ওকে, সো অনেকেই হচ্ছে গ নম্বর আনসার করছো, অনেকেই ক নম্বর আনসার করছো। হ্যাঁ, তো আমরা দেখবো, আমরা কিন্তু মাত্রই হচ্ছে তোমাদের কি করলাম, এটা পড়ালাম। তো আমরা হচ্ছে এখন দেখবো যে মেইনলি রেহানা আক্তার বলছে সি, রাফি বলছে সি, ইয়েস, তারপর অদ্রিতা মণি বলছে সি, দেন আদার্স বাকিরা অনেকে বলছে এ, প্রীতম শীল বলছে এ, রাসেল হোসেন বলছে সি, প্রমিতা বলছে সি, প্রীতম বলছে এ। ওকে, আচ্ছা, তো বেশিরভাগই আমরা হচ্ছে সি নাম্বার আনসার করছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আনসারটা কিন্তু সি নাম্বারে হবে। ঠিক আছে, সি নাম্বারে হবে। দেখো, দাবি 18-19, ইয়েস, 18-19 আসছে। এছাড়া আরো অনেকবার আছে এই কোশ্চেনটা। আমরা আজকে যে কোশ্চেনগুলো সলভ করব প্রত্যেকটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্রিভিয়াস এর আসছে। তো দেখো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি 99% বলা চলে। ঠিক আছে, এই বেসিক থেকে দেখো, আগ্রহী ব্যবহারকারী। এখন প্রতিষ্ঠানের আগ্রহী ব্যবহারকারী কারা? ও যেটা বললাম, একটু ক্লিয়ার করলাম যে ব্যবসার বহিস্থ ব্যবহারকারী, ব্যবসার তৃতীয় পক্ষ অথবা ব্যবসার পাওনাদার, এদেরকে হচ্ছে কি করা হয়, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। ঠিক আছে, এটাই ছিল মূল উদ্দেশ্য। এখন তোর কোশ্চেন আসতে পারে প্রাথমিক উদ্দেশ্য কি, তাই না? একটু এক্সচেঞ্জ করে দিলে কোশ্চেনটা তো এভাবে আসতে পারে। সেটা কি ছিল, লেনদেন আইডেন্টিফাই করে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা, তাই না? কি হবে অ্যানসার? প্রাথমিক উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য কি হবে? ইয়েস, প্রাথমিক উদ্দেশ্যটা কি হবে? সো আশা করি তোমরা প্রত্যেকে কি করতে পারবে, আনসার করতে পারবা, বিকজ আমরা একটু আগে কি করছি, ক্লিয়ার করছি। দেখো, মানে তোমাদের এখন 3 থেকে 4টা এমসিকিউ সলভ করাবো। এই এমসিকিউগুলো তুমি পারবে না কেন? এখন আমরা যা পড়ালাম এখান থেকেই হচ্ছে আসছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে অ্যাডমিশন টাইমে তোমার এভাবে বেসিকটাই ক্লিয়ার করতে হবে। ওকে, তো দেখো পরের কোশ্চেনটা, নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার
অন্তর্ভুক্ত নয়, অথবা হিসাব প্রক্রিয়ার। এখন দেখো এই যে নয়, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এখানে ভুল করে বলে পান, তাই না? ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর হচ্ছে ম্যানেজমেন্টের কোশ্চেনে 12টার মধ্যে 6টা ছিল 9 রিলেটেড। নয় রিলেটেড। এখন নয় দেখলে হচ্ছে মাথায় কাজ করে না যে এখানে কোনটা হবে। আবার অনেক সময় অনেকে খেয়াল করে না যে হ্যাঁ, 9টা খেয়াল করেন। নয় খেয়াল করে না। 9 না নেই, এই তিনটা ওয়ার্ড খেয়াল রাখতে হবে। এইটুকু খেয়াল করে না, এই জন্য হচ্ছে ধরাটা খেয়ে যায়, তাই না? यस। আচ্ছা, অনেকে বলছে অ্যানসার দিচ্ছে বি বি। তো আমরা এটা যেহেতু হচ্ছে অলরেডি ক্লিয়ার করে ফেলছি যে হিসাব প্রক্রিয়ার ধাপগুলা কয়টা ছিল, তিনটা ছিল। তো আমরা আইডেন্টিফাই করতে পারবো, এই দেখো শনাক্তকরণ ছিল, লিপি পদ্ধতি ছিল, তথ্য সরবরাহ ছিল। এই যাচাইকরণ, এটা কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনো ধাপ ছিল? না, ছিল না। সবাই ক্লিয়ার? এটা প্রত্যেকে বুঝতে পারছে কিনা? দেখ, আমরা যা পড়াইছি এখন তোমরা নিজেরাই কোশ্চেন সলভ করো। শুধু এই কোশ্চেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসছে তুমি সব হচ্ছে সলভ করতে পারবে আজকের ক্লাস কমপ্লিট করার পর ইনশাল্লাহ। ঠিক আছে? এবং সামনে হচ্ছে আরো অনেক ট্রিক্স থাকবে, অনেক টেকনিক থাকবে, যেটা হচ্ছে একাডেমিকে তুমি কখনো পড়োই নাই। ওকে, আর এগুলো যদি না জানো Yes. তাহলে হচ্ছে তুমি কোশ্চেন সলভ করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখি পারতেছে। হ্যাঁ, সবাই পারতেছে, এটা হচ্ছে বড় কথা। যে আমরা যেহেতু পড়ে এসেছি যে হিসাব বিজ্ঞানের তিনটা প্রক্রিয়া, লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ। যাচাইকরণ কিন্তু আমরা পড়ি নাই, অপর নামও কিন্তু শিখি নাই যাচাইকরণের। ওকে, আরেকটা কোশ্চেন দিয়েছে রাকিব ভাই যে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? 9-10 এর একদম বেসিক। 9-10 এর একদম বেসিক। লুকা বেসিক্যালি আমরা জানি যে দুতরফা দাখিলার উপর ভিত্তি করে আমাদের কি হিসাব হিসাব বিজ্ঞান রচিত, তাই না? সো দুতরফা দাখিলা পদ্ধতিটা কি এটা কিন্তু অবশ্যই জানতে হবে। দেখো করে একটু দেখো কোশ্চেনটা। দ্রুত হচ্ছে ট্রাই করতে থাকো, আর আমরা তো আছি একদম ভেঙে ভেঙে ধরে ধরে কি করব ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, আমরা দুজন আছি, সমস্যা নেই। ওকে, দুতরফা দাখিলা বলতে কি বোঝায়? তুম और मैं বোঝায় না? দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? তুম और मैं, তুমি আর আমি। আচ্ছা, দুজনের হৃদয়কে দুটা ভাগে ভাগ করে দিব আর কি, না সরি একজনের হৃদয়কে দুটা ভাগে ভাগ করে দিব, তাই না নাকি? Yes. তার মানে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝি? দুতরফা দাখিলা পদ্ধতি বলতে যখন আমরা একটা রিলেশনশিপের মধ্যে থাকি তখন ওই রিলেশনশিপটা আমরা দুজনে ভাগ করে নেই, Yes. হাফ তুমি হাফ আমি। ওকে, সমান সমান, ইয়েস, তাই না? তুমি আমি। ফাইন, ক্লিয়ার সবার কাছে? বলেন এবার আমরা অ্যানসার করেন, তোমরা অ্যানসার করো। ওকে, সো সবাই বুঝতে পারছে তুমি আর আমি জিনিসটা। হ্যাঁ। ঠিক আছে, সমান সমান এটা বুঝতে পারবে। আচ্ছা, তো দেখো দুতরফা দাখিলা পদ্ধতি মূলত হচ্ছে তোমার যে প্রত্যেকটা যে লেনদেন আছে এই লেনদেনকে কি করা, দুটি পক্ষে লিপিবদ্ধ করা, Yes. তাই না? এখন এখানে একটা ঝামেলা হয়, অনেকে কি করে জানো, এখানে যে প্রত্যেকটি লেনদেন দুটি পক্ষে লিপিবদ্ধকরণ করা, অনেকে হচ্ছে প্রত্যেকটি লেনদেনের ডেবিট ক্রেডিট, তুমি কিছু কোশ্চেন দেখবা প্রিভিয়াস ইয়ার আসছে যে প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা, আবার আছে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করে লিপিবদ্ধ করা। এখন কোনটা আনসার হবে? অবশ্যই তোমার এই দুটি পক্ষে বিভক্ত করে মানে ডেবিট ক্রেডিট নির্ণয় করে এটা লিপিবদ্ধকরণ করার নামই হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, তোমার কি করতে হবে? লিপিবদ্ধ করা, এই রেকর্ড করা, এটাই হচ্ছে মেন। তুমি হচ্ছে দুটো পক্ষে বিভক্ত করবা, তারপর এটাকে লিপিবদ্ধ করতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, অনেকে বলছে এক পাশে বাহাবে এক পাশে এক পাশে রাখি পাই, সমান সমান। ঠিক আছে, Okay, সবাই দুজনে কি পড়াবো? সমান পড়াবো। তোমাদের কোনো লস হবে না আজকের ক্লাসে Okay, fine. ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা। তো দেখো এই কোশ্চেনগুলোই প্রিভিয়াস এর আসছে। তুমি বলো ভরসা, মানে এই যে আমাদের তো মাত্র শুরু আজকে, ঠিক আছে? এই দুইটা তিনটা কোশ্চেন সলভ করলাম, মানে আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখ, আমরা কিন্তু প্রিপারেশনটা পারতেছি পারতেছি কিন্তু। কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু পারতেছি, সবাই Yes. পারতেছি, মজায় মজায় শিখতেছি কিন্তু। ইয়েস। এখন দেখো আমরা যেটা দেখাবো যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অথবা অ্যাকাউন্ট্যান্টস ডে কত তারিখে, আমাদের এটা সবার জানা উচিত, এটা কিন্তু অ্যাডভিএসি কিন্তু তাই পালিত না? হয়। এটা কিন্তু যারা অবশ্যই পালিত হয়। একাডেমিক থাকবা তোমরা কিন্তু এটা এনজয় করতে পারবা। So, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন হ্যাঁ, যে ভাইয়া আমি হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে পড়বো, তাই না? কমার্সের শিক্ষার্থী অনেকের কিন্তু, স্বপ্ন আছে যে accounting নিয়ে পড়াশোনা মেন করা। টার্গেটই থাকে যে অ্যাকাউন্টিং নিয়ে পড়বো, তাই না? সো তাদের জন্য তোমার যদি যখন তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে যাবে, তোমার যখন স্বপ্নের ইউনিভার্সিটিতে তোমার স্বপ্নের সাবজেক্ট তুমি পাবে, Yes. তখন দেখবে যে তোমার ডিপার্টমেন্টে যদি 10 কোশ্চেন বলে দেবো অ্যান্সার। না না, বলার দরকার নাই। তো আমি একটা কথা বলি, তোমরা যারা এফবিএস এ আসবা ওদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা এফবিএস এ আসবা তোমাদের কিন্তু এই দিবসটা কিন্তু পালিত হয় এফবিএস এ। সো অনেক সুন্দর করে সবাইকে টি-শার্ট দিয়ে একদম খাবার দাবার খাইয়ে দুপুরের খাবার খাওয়ানো হয়, প্লাস টি-শার্ট দেওয়া হয়, সবাইকে একটা করে ফুল দেওয়া হয় এবং একটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে এই দিনটা কিন্তু এফবিএস এ ডিউর এফবিএস এ পালিত হয়। সো কার কার ইচ্ছা আছে যে ভাই আমার অনেক ইচ্ছা অ্যাকাউন্টিং ডেতে অনেকে একটু এনজয় করব? হ্যাঁ, দেখো
অ্যাডমিশন টাইম তোমার হচ্ছে গাইডলাইনটা বেশি ইম্পর্টেন্ট। আমরা পড়াবো, সাথে সাথে হচ্ছে গাইডলাইন প্রোভাইড করবো, আমরা জানাবো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ঠিক Yes. আছে, এই বিষয়গুলো। তো অনেকের এই স্বপ্ন আছে যে অ্যাকাউন্টিং নিয়ে পড়বো, এবং স্বপ্ন দেখতে হবে, Yes. এবং স্বপ্ন ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, শুরু করে দিতে হবে প্রিপারেশন। বসে থাকলে হবে না, তোমাদের জন্য আমরা আছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আই এডুকেশনের টিচার প্যানেল সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে। তোমাদের যা লাগবে, যেভাবে যা প্রয়োজন প্রত্যেকটা সাবজেক্টের জন্য সব ইনস্ট্রাক্টররা তোমাদের ইনশাআল্লাহ। গাইডলাইন সহ সম্পূর্ণ সবকিছু কি করবে, প্রোভাইড করবে, কোনো প্রবলেম নাই। অনেকে বলছে, তাছাড়া answer দিয়ে আমরা দিচ্ছে জানি অনেকে। যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেন্টস ডে, অর্থাৎ এটা হচ্ছে 10ই নভেম্বর, ঠিক আছে। প্রতি বছর 10ই নভেম্বর তোমার কি করা হয়, হিসাব বিজ্ঞান দিবসটা পালন করা হয়, ওকে। ফাইন, সবাই পারলো তো। সো অনেকেই বলছে আমার ইচ্ছা আছে, যেমন রোহিনা আক্তার আছে, সে বলছে অ্যাকাউন্টিং নিয়ে পড়বে। হ্যাঁ অবশ্যই, তো কি করতে হবে, বেশি বেশি পড়তে হবে, টপ 8 এর মধ্যে থাকতে হবে, তাই না? আচ্ছা, আর কোশ্চেন আছে না স্যার? হ্যাঁ। আরেকটা তো দেখো, চলে গেল কোশ্চেনটা। আরেকটা কোশ্চেন, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় রেওয়ামিল কোন কাজটি করে? এখন আমরা রেওয়ামিলে এখনো আসি নাই, তাই না, এখনো যাই নাই, এখন আমরা একটু ডিটেইলস করব। পড়েছি, সবার তো একটু আইডিয়া আছে। এসএসসি তে পড়ছি, এসএসসি তে পড়ছি, তাই না? তো দেখো আমরা এখানে একটু জেনে নেই, এই দেখো রেওয়ামিলটা, রেওয়ামিলের মেইন কাজটা কি, যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, তাই না? এটা হচ্ছে মেইন কাজ, তো এটা তোমার জানা লাগবে। এমসিকিউটা আসছে কিন্তু স্যার হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভর্তি এটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। তার মানে এই যে তোমার রেওয়ামিল, এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখানে অঙ্ক মিল, টাকার অঙ্ক মিল, মানে মিলতে হবে, না মিললে হচ্ছে অস্থায়ী এখন শব্দ। কথা হচ্ছে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না, এটা হলো এটা। এটা খুবই ইফেক্টিভ, যে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। আর বন্ধু তোর মিলে গেছে আমার মিলে নাই, এমন সমস্যাটা আমরা রেওয়ামিলে সবচেয়ে বেশি দেখি। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের কিন্তু মিলবে ঠিকই, কারণ হচ্ছে কি, মিলানোর জন্য আমরা আছি। আচ্ছা, তো এমন কারকার হয়েছে যে রেওয়ামিল করতে গিয়ে দুই পক্ষ মিলা থেকে কার বেশি কষ্ট হয়েছে আমাকে একটু জানো। তো দেখো এখানে প্রথম কাজ হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, মানে তোমার হচ্ছে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা পক্ষ সমান করা। নাম্বার 2, রেওয়ামিল আরেকটা কাজ করে, সেই কাজটা হচ্ছে আর্থিক বিবরণী আছে না, আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে, আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে হচ্ছে রেওয়ামিল। তার মানে রেওয়ামিলের কাজ হচ্ছে দুইটা, নাম্বার 1 হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, নাম্বার 2 এটা হচ্ছে কি বলতো, আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে অথবা সাহায্য করে, ঠিক আছে। অথবা রেওয়ামিলটা হচ্ছে তোমার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এটা সংক্ষিপ্তকরণের কাজ করে। ক্লিয়ার? এটা আরো একটা কাজ করে যে খতিয়ানের উদ্বৃত্তগুলার ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে সাহায্য করে, ঠিক আছে। অনেকে বলছে ভাই এবারও হয়েছে হিসাব মিলাতে সমস্যা, কিন্তু দেখো হিসাব দিয়ে মিলিয়ে Yes, কিন্তু এই কোশ্চেনটা সেই ট্রিক্স আছে, এবং এই কোশ্চেনটা যে টিচার করছে সে চাইছে যে অ্যাডমিশন শিক্ষার্থীদের আসলে মানে তারা কতটুকু গভীরতা কতটুকু, তারা কতটুকু চিন্তা ভাবনা করে আনসারটা করতে পারে। দেখো এখানে ডিরেক্টলি আনসার দেওয়া নাই, ডিরেক্টলি আনসার দেওয়া নাই, এটাই ভাই অ্যাডমিশন। এই জন্য হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনগুলো একটু ডিফারেন্স হয়, এটা ডিরেক্টলি আনসার দেওয়া না। অনেকে এ নাম্বার আনসার করছো, এটা কিন্তু হয় নাই, লেনদেন শনাক্ত করা কিন্তু, হ্যাঁ সিও বলছো, তার মানে যারা এই কোর্স আনসার হয় নাই, বি কোর্স যারা সেটাও হয় নাই, সি নাম্বার কোশ্চেনটা কারেক্ট। কেন কারেক্ট? এই যে দেখো এটার কাজ হচ্ছে কয়টা, দুইটা। এখন 2 নাম্বার কাজ ছিল আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে, এখানে কার জন্য তৈরি করে আমরা তথ্য সরবরাহ করতে। এখানে কোশ্চেনটা কি ডিরেক্টলি দেওয়া আছে স্যার? না স্যার, নাই, ডিরেক্টলি দেওয়া নাই। সো এটাই হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন টেস্টে কোশ্চেনগুলো অনেক সহজ হয়। এই কোশ্চেনটা কার একটু টাফ লেগেছে আমাকে একটু বল। হ্যাঁ, অনেক সহজ হয়, কিন্তু তোমার যদি প্যাটার্নটা তুমি ধরতে পারো তাহলে তুমি সাকসেস। ওকে, সো এটা হচ্ছে ধরতে হবে, এই পয়েন্টগুলো হচ্ছে ধরতে হবে। সি, অনেকে সি দিয়েছে। যারা যারা সি নাম্বার আনসার করছি তারা আসলে কি মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে, তারা আসলে হচ্ছে বিলিয়ন, এবং হচ্ছে আমরা বলতে পারি যে তারা সামনেও ভালো করবে। এবং যারা পারি না, আমাদের আপসেট হওয়ার কোনো রিজনই নাই, কারণ হচ্ছে আমরা ভুল থেকে শিখবো, এবং আমরা যা শুরু করছি এখানে আমাদের ভুল হবে, আমরা তো আছি শেখানোর জন্য, ঠিক আছে, মজা মজা ইনশাআল্লাহ শেখাবো। হ্যাঁ, তোমার লাভ ক্ষতি হিসাব মেলানোর জন্য আমরা আছি। একজন বলছে আমার হইছে, থ্যাংক ইউ সো মাচ। অবভিয়াসলি যাদের যাদের হইছে শুরু করে দাও, মানে হইছে এই জন্য যে আমি অনেক কিছু পেরে গেছি এমন ব্যাপারটা। তোমার অবশ্যই কি করতে হবে, শেখার আগ্রহটা থাকতে হবে, এবং এটা কন্টিনিউয়াসলি পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা তো সবাই ক্লিয়ার। মানে কি আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে, আর আর্থিক বিবরণী কি করে, তথ্য সরবরাহ করে। মানে ডিরেক্টলি এটা দেওয়া নাই, মানে হচ্ছে তোমার একটু বুঝে নিতে হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাই বলি ভাইয়া পুরো বুঝতে পারছি কিনা? এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন,
এই কোশ্চেনগুলো তোমাদের আসবে, জাস্ট বিকল্প নামগুলো জানো এবং প্রত্যেকটা কোশ্চেন কতভাবে তোমাদের সময় আসতে পারে এইগুলো জেনে নাও, তাহলে হবে, আর কিছু রাখবে না। ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, এখন যে পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করব, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, এবং আমি আরেকটু বলি তারপর হৃদয় স্যার বলবে। সেটা হচ্ছে শুধুমাত্র সিএলডি এর ক্ষেত্রে বলা চলে যে গ্রুপ সাবজেক্টগুলোর মনে করো 50% থেকে 60% আমরা বলতে পারি যে কোশ্চেন ধরো হুবহু কমন থাকে। হ্যাঁ। ঠিক আছে, হুবহু কমন না পড়ুক, তোমার কোশ্চেন সিকোয়েন্স এক থাকে, জাস্ট নামটা চেঞ্জ করে দেয় এবং হচ্ছে সংখ্যাটা চেঞ্জ করে দেয়। এবং আরেকটা মজার বিষয় কি জানো, অ্যাকাউন্টিং এর অবচয় চ্যাপ্টারে তুমি এখন কোশ্চেন ওপেন করো কোশ্চেন ব্যাংক, দেখবা 2019-20 সেশনের পর থেকে 22-23 সেশন সর্বশেষ একটা ম্যাথেই প্রতি বছর আসছে, জাস্ট একটু এক্সচেঞ্জ করে দেয়, একটু আপডেট করে দেয়, একই সিকোয়েন্সের একটা ম্যাথেই। ঠিক আছে, শুধু যে অবচয় চ্যাপ্টার তেমন না, প্রত্যেকটা চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে একই সিকোয়েন্সের ম্যাথ। এই জন্য কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই, সেটা হচ্ছে তোমার কমার্সের শিক্ষার্থীদের জন্য। ওকে, কোশ্চেন ব্যাংক ছাড়া তুমি হচ্ছে চান্স পাওয়ার চিন্তাই করতে পারবে না। নো, বিষয়টা হচ্ছে গিয়ে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করি, তাহলে আমার মেইন পার্সপেক্টিভ থাকতে হবে আমার বিগত বছরের প্রশ্নকে একটু প্রাধান্য দেওয়া। আমরা যারা শিক্ষার্থীরা বর্তমানে আছি, ওকে, যারা আমরা অলরেডি এসএসসি পর্যায়ে আছি, 23 পর্যায়ে, আমরা এটা ট্রাই করবো যে এটা কোশ্চেন ব্যাংক দেখার জন্য বা পিছনের 4-5 বছরের কোশ্চেন একটু দেখার জন্য। আমি বলছি না তোমাকে পুরো কোশ্চেন ব্যাংক তোমাকে শেষ করতে হবে, না, এখন দরকার নেই। তুমি আপাতত 3-4-5 বছরের কোন একটা রিসোর্স বা অনলাইন রিসোর্স থেকে তুমি কালেক্ট করো যে 3-4 বছর আগে বা প্রিভিয়াস ইয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কেমন ছিল, আমি একটু দেখে নিই। ওকে, অ্যাকাউন্টিং প্রশ্নটা কেমন ছিল, ওকে, আমাদের কোর্সে কি কি দিব, কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে তোমার যা লাগবে সব দিব, আমরা এখনই দেখাচ্ছি। আমরা এটা একটু জাস্ট কোন রকম একটু দেখাচ্ছি। ওকে, এখনই বলে দিই, ওদেরকে বলে দিই। আচ্ছা, সো যারা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির জন্য মন মানসিকতা স্থির করেছো যে ভাইয়া আমার ইচ্ছা আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বোচ্চ ব্যবসা শিক্ষার জন্য সর্বোচ্চ একদম পারফেক্ট একটা জায়গা, সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেখানে পড়ার আমার স্বপ্ন, আমার মা বাবার স্বপ্ন এবং আমার শিক্ষকদের যারা আছে ওদের স্বপ্ন। তো এই জায়গায় যাওয়ার জন্য আমাকে আসলে কি করতে হবে? আমার কি অনেক বেশি পড়াশোনা করতে হবে নাকি একটু কম পড়াশোনা করতে হবে? আমার প্রয়োজন সবচেয়ে বেশি কি জানো? একটা সঠিক গাইডলাইন, যে গাইডলাইন ফলো করলে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে, যে গাইডলাইন ফলো করলে আমাকে ডাবিয়ান হতে সাহায্য করবে, যে গাইডলাইন ফলো করলে আমি একজন পারফেক্ট মানুষ হিসেবে গড়ে উঠবো ওই জায়গায়। ক্লিয়ার? সো ছোট্ট একটা এক্সাম্পল, অ্যাডমিশন টাইমে এমন আমার সময় আমি একটু বলি, সেটা হচ্ছে আমার রুমমেট ছিল, সে হচ্ছে মনে করো বলা চলে 24 ঘন্টার মধ্যে মানে জাস্ট খাওয়া আর হচ্ছে কোনো রকম 3 থেকে 4 ঘন্টা ঘুম ব্যতীত একটা সেকেন্ডও সময় নষ্ট করতো না। এবং সে এত পরিমাণ বই পড়তো, ধরো ইংরেজির জন্য 2টা, বাংলার জন্য 2টা 3টা করে পড়তো, এই 17 ঘন্টা করে পড়তো। মানে সে অনেক পরিশ্রম করছে, কিন্তু তারপরও তার চান্স হয় না। আমি বলতেছি না যে সে অনেক খারাপ স্টুডেন্ট, সে আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু হয় নাই। একটা ঠিক আছে, নিতে হবে যে আমরা শুধু গাদার মতন পরিশ্রম করলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন হবে না। আমি এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক, যেমন ধরো রিখা বা দীপরাজ, সজীব বা সুমাইয়া, অনেকে আছে অনেক পড়াশোনা করতেছে, বা অনেক নাম না জানা শিক্ষার্থী অনেকে আছে। শুধু পড়াশোনা করলে ভাই হয় না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা বিষয় হচ্ছে বেশি পড়লে পণ্ডিত হবা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। এই কথাটা আমার এক শিক্ষক বলতো যে বেশি পড়লে স্যার পণ্ডিত হবেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে আমাকে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, এই জিনিসটা আমাকে কি করতে হবে, ক্লারিফাই করতে হবে। কি পড়তে হবে না বাদ, কি আমার ক্ষেত্রে বাদ, আর কি পড়তে হবে এই জিনিসটা জানতে হবে। ইয়েস, বুঝাতে পেরেছি আমি সবাইকে? আর এটা হচ্ছে তুমি নিজে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবাই, আর তোমাদের জন্য আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখাবো। ঠিক আছে, এটা আমরা একটু আমাদের কোর্সটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে দেখো তোমাদের জন্য আমরা এখনই দেখাচ্ছি, আমরা তোমাদের জন্য নিয়ে আসি টার্গেট ডিওয়াইসও ব্যাস। জাস্ট তুমি এটা করো, এই কাজটা করো যে আমার ক্লাস আজকে দেখো, ক্লাস দেখেই তুমি হচ্ছে ডিসিশন নাও যে ভাইয়াদের কোর্সে ভর্তি হওয়া যাবে কিনা। ঠিক আছে, ক্লাস দেখেই হচ্ছে তুমি ডিসিশন নাও। এখানে যে টিচার প্যানেল আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে
পড়তেছে, ঠিক আছে। এবং এখানে তোমার মহাসিন স্যার বলো, আমাদের সুবিয়ান স্যার আছে, এই এরা তো চারজন FBS হ্যাঁ student। এরা তো হচ্ছে এরা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এরা পড়াশোনা শেষ করে তোমাদের 13 থেকে 14 বছর যাবত অ্যাডমিশন পড়াচ্ছে, সব কিন্তু তারা জানে, ঠিক আছে। সো এই কোর্সে আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এখন ভর্তি হলে কিন্তু ডিসকাউন্ট আছে স্যার, সেটা হচ্ছে 3199 টাকা। এই সুযোগটা কিন্তু সবসময় পাবে না। এখন আমরা তোমাদের দেখাবো যে আমাদের কোর্সে কি কি থাকছে, কোর্সে কি কি থাকছে, আমরা কি কি দিব। এই যে কোশ্চেন ব্যাংকের কথা বললাম না, কোশ্চেন ব্যাংক তোমাদেরকে আমরা কি করব, তোমাদেরকে আমরা কোশ্চেন ব্যাংক দিয়ে দিব। কোর্সে কি কি থাকছে আমরা বেশি কিছু দেখাচ্ছি না, মানে কি কি থাকছে বলতে আমরা কি কি ওদেরকে দিব আমাদের কোর্সের সাথে। ওকে স্যার, এটা একটা বলতে চাই যে অনেক তুমি দেখবা যে অনেকগুলো তো প্ল্যাটফর্মে আছে। সো প্ল্যাটফর্মের ভিত্তিতে তুমি নিজেকে জাজ করবা না যে কারা ভালো ক্লাস নিচ্ছে, কাদের ভালো রিসোর্স আছে, কারা কোন জায়গা থেকে পড়াশোনা করছে, এটা দেখবা। একটা কথা তোমাকে আমি হরফ করে বলতে পারি, আমি আর রাকিব বা আমরা যারা FBS এ পড়াশোনা করছি, FBS এ কি ঘটতেছে এটা আমি তোমাকে আপডেট দিতে পারবো, কিন্তু যে FBS এর না, যে ঢাকা ইউনিভার্সিটি না, সে তোমাকে কখনো ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখাতে পারে না, আমি মনে করি পার্সোনালি। এই যে কিছুদিন আগে একজন ঢাকা কলেজের মানে 7 কলেজের একজন মনে হয়, তিতুমির কলেজের একজন মনে হয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম চালু করে দিয়েছে, নিজের মতো নিজে ক্লাস করাচ্ছে। উই হ্যাভ আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটি আছে যে আমরা ওই পর্যায়ে তোমাকে নিয়ে যেতে পারবো, ওই জায়গায় তোমাকে স্বপ্ন দেখাতে পারবো। গত বছর আমরা হাজার খানেক স্টুডেন্ট পড়েছি শুধু FBS এর স্বপ্ন দেখানোর জন্য, ক্লিয়ার। তো এই বছর আমরা নতুনত্ব কি রাখছি এই বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে কোশ্চেন ব্যাংক পিডিএফ। কোশ্চেন ব্যাংক কিনে লাগবে না, তোমার পিডিএফ দিয়ে দিব আমরা, তোমার পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, হ্যাঁ। অনেকে আছে কোশ্চেন ব্যাংক 2 থেকে 250 টাকা দিয়ে কিনে নেন। কিনে আমাকে বলো যে কোশ্চেন ব্যাংকটা 2 থেকে 250 টাকা দিয়ে কিনে নেই ডিউর জন্য, কিনে। ওকে, কিন্তু আমরা একমাত্র এখানে তোমাদেরকে কোশ্চেন ব্যাংক পিডিএফ ফ্রি দিব। তারপর আমরা চলে আসি লেকচার শিট এবং প্র্যাকটিস শিট। মানে লেকচার শিট পড়লে তোমার বই লাগবে না, এটাও আমরা তোমাদেরকে দিব। এবং লেকচার শিট পড়ে প্র্যাকটিসের জন্য যা লাগবে সেই প্র্যাকটিস শিট বলতে পারো বা প্র্যাকটিস বুকও বলতে পারো। এটা কিন্তু হ্যান্ড হাতে হ্যাঁ হাতে দিয়ে দিব একদম কপি। তারপরে ওকে, এই যে প্রিন্টেড কপি। তাবিজ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট টার্গেট ডিউ টার্গেট বুক, এটা হচ্ছে বলা চলে যে তাবিজ বা মূল মন্ত্র, এটা আমরা তোমাদেরকে দিচ্ছি একদম ফ্রিতে। তারপরে হচ্ছে আরো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার অফলাইন এবং অনলাইন এক্সামের একটা সুবিধা। অনলাইন এক্সাম তো আমরা নিবই, পাশাপাশি তোমাদের বাড়িতে আমরা OMR পাঠাই দিব। OMR তুমি বসে পরীক্ষা দিব, অফলাইন পরীক্ষা দিবা। এই যে তুমি আজকে টপিকটা পড়তেছো, এই টপিকটার উপর এক্সাম দাও, 3-4টা টপিক আমরা একসাথে কভার করার পর তারপর বাসায় বসে তুমি একসাথে পরীক্ষা দিবা। বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স একসাথে 100 মার্কের। পরীক্ষার সময় তুমি 1.5 ঘন্টা সময় পাবে। আগে তোমার এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে পরীক্ষার হলে গিয়ে, যাতে তোমার ঘড়ির দিকে তাকাতে না হয়, এভাবে টাইম মেইনটেইন করতে হবে। জীবনের 90 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে আমরা একটু একসাথে দেখা আমার পড়াশোনাটা শুরু করে দেই। আচ্ছা, আরেকটা বলছে ভার্সিটি ওয়াইজ OMR শিট। হ্যাঁ, OMR শিট যেটা বললাম বাসা বসে পরীক্ষার জন্য। তারপর ভোকাবুলারি বুক কেউ দিবে না, একটা জিনিস কেউ দিবে না। ভোকাবুলারি বুক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে 5 পে পাস করতে হবে ইংলিশে, এটা মাথায় রাখতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে রিকোয়ারমেন্ট 5 না পাইলে তুমি যত জায়গায় তুমি যত 12টা করে এমসিকিউ সব জায়গায় কারেক্ট করে যাচ্ছে, ইংলিশে 5 পাওনি তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওনি। মানে কথা আছে, ইংরেজিতে যদি তুমি পাস করতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে FBS একটা সিট তোমার নিশ্চিত। আর এটা আসলেই সত্যি, ঠিক আছে। সো ভোকাবুলারি বুকটা তোমরা একদম ফ্রিতে পাবে যারা আমাদের কোর্সে এনরোল করবা। বাংলা বিবেচন বুকটাও থাকবে, এবং স্পেশালি স্টুডেন্ট সাপোর্ট এবং কাউন্সিলিং, আমরা একদম 1-to-1 কাউন্সিলিং করব। তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবা, তোমার হৃদয় স্যারের সাথে যোগাযোগ করতে পারবা, মহসিন স্যারের সাথে কথা বলতে পারবা, প্রবলেম হলে সাথে সলভ করে নিতে পারবা। এই বিষয়গুলো আমরা দরকার হলে আমাদের আইডিগুলো একটু পিন করে দিই, বা আমার নাম আমি একটু পিন করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটু দেখা, আমাদের দেখো সম্ভাব্য ব্যাচ ICU 1.0, এটা হচ্ছে ক্লাস শুরু হবে তোমার খুবই শীঘ্রই, বলতে 20 তারিখ থেকে শুরু, ঠিক আছে। 20 তারিখে ক্লাস শুরু। ICU 2.0 আছে, ICU 3.0 এবং GST 1.0, আর হচ্ছে সর্বশেষ C 1.0, ঠিক আছে। এই কোর্সগুলো হচ্ছে আমাদের এই বছর আসবে। তোমরা হচ্ছে অবশ্যই ICU 1.0 বা 1.0 এই ব্যাচটিতে ভর্তি হলে, ইনশাল্লাহ এই ব্যাচটিতে ভর্তি হলে তুমি কিন্তু 2 মাসের মধ্যে তোমার একদম বেসিক ফাউন্ডেশন থেকে শুরু করে অ্যাডমিশনের জন্য পুরোপুরি কোর্স কমপ্লিট করে ফেলতে পারবা। সো এখন ভর্তি হলে কিন্তু তোমার জন্য সুযোগ আছে। মাত্র কত টাকা কোর্স ফি একটু বলে দেন, আমরা পড়াশোনায় চলে যাই। কোর্স ফি হচ্ছে 3199। কোর্স ফি ওকে, আমি তোমাদের আইডিটা দিয়ে দিচ্ছি। 3199।
ওকে, অল ইন ওয়ান। এটা কিন্তু ভর্তি হতে হবে কত তারিখের মধ্যে? 19 অগাস্ট। ক্লিয়ার? এবার দেখো অ্যাকাউন্টিং শিখতেছো, এবার আসো আরো পড়ায় আসছে না রাকিব ভাইয়া, আবার পড়ায় চলে আসছি। আবার পড়ায় এসে বলতেছে ভাই হিসাব বিজ্ঞানের ইনপুট আর আউটপুট কিতা? কিতা এটা যদি না জানতে পারেন তাহলে ভাই হিসাব বিজ্ঞান শিখে কোনো লাভ নাই। ঠিক আছে, ইনপুট আউটপুট হ্যাঁ ইনপুট আউটপুট যদি না কি দিব কি বের করবে এটা তো জানতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমরা মেইনলি মানে একদম কি দিয়ে হিসাব বিজ্ঞানটা শুরু করি এবং শেষে গিয়ে আমরা কি পাই, মানে আউটপুটটা কি, রেজাল্টটা কি, এটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম কাজ ছিল আমার একটা ঘটনা থেকে, এই ঘটনা থেকে চিহ্নিত করবো আমি যে এটা হচ্ছে লেনদেন কিনা, এবং লেনদেন কি এটা একদম একটু যে ক্লিয়ার করবো আমরা, সমস্যা নাই। হ্যাঁ, তার মানে দেখো এই যে লেনদেনটা আমার জানা লাগবে। প্রথম কাজে আমরা কি লেনদেন, এই কাজটা দিয়ে আমার হিসাব বিজ্ঞান শুরু হয়। ঘটনা থেকে আমি এটা কি করি, চিহ্নিত করি। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এটা দিয়ে যেহেতু শুরু হচ্ছে, এই লেনদেনটা হচ্ছে কি ইনপুট, এবং সর্বশেষে গিয়ে আমরা কি পাই বলেন তো? সর্বশেষে গিয়ে তথ্য পাই। এটা কোথা থেকে পাই? তথ্য পাই আমরা হচ্ছে গিয়ে আর্থিক বিবরণী থেকে, তাই না? তার মানে কি আর্থিক বিবরণী থেকে, আর্থিক বিবরণীর মাধ্যমে কি আমরা কি করি, হিসাব বিজ্ঞানটা কমপ্লিট করি, শেষ করে ফেলি। এত ইজি কেন ভাই? হ্যাঁ, এত ইজি কেন? হিসাব বিজ্ঞান আসলে ইজি, এবং শর্টকাট টেকনিকে পড়তে পারলে সবার কি ইজি লাগছে কিনা আমাকে একটু বলো। তো দেখো ইনপুট এবং আউটপুটটা হচ্ছে আমার লেনদেন ছিল আর আর্থিক বিবরণী, মানে কি দ্বারা আমরা শুরু করতেছি, শেষ হচ্ছে কোনটা দ্বারা? মানে আমরা খেলা শুরু করেছি লেনদেন দিয়ে, হ্যাঁ, খেলা শেষ করছি আর্থিক বিবরণী দিয়ে। কোন ওকে, জায়গায় লিখে রাখো, ওকে, খেলা শুরু লেনদেন দিয়ে, খেলা শেষ আর্থিক বিবরণী দিয়ে। ইয়েস, শেষ। তো আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, কমপ্লিট করে ফেললাম। এবার দেখো এখান থেকে কিভাবে কোশ্চেনটা আসে। এই যে কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে নিচের হিসাব বিজ্ঞানের ইনপুট কোনটি, আউটপুট কোনটি। আমরা এখন যদি কনসেপ্ট ক্লিয়ার করছি স্যার, আমরা কি করতে পারবো, জাস্ট 2 সেকেন্ডের বেশি লাগবে না, তুমি আনসার করে ফেলতে পারবা, ইজিলি আনসার করতে পারবা। প্রত্যেকে চেষ্টা করো, আমরা তারপরে ব্যাখ্যা করতেছি, সমস্যা নাই। ঠিক আছে, বাহাবাইয়ের বাসা কি সিলেটে? বাহাবাই আমার বাসা তাহলে হচ্ছে একটা চট্টগ্রাম। আঞ্চলিক গান শুনতে চাই। আঞ্চলিক গান যদি শুনতে চান, আমার বাসা হচ্ছে চট্টগ্রাম, আমার বাসা সিলেট না। সিলেটের ভাষা চট্টগ্রামের ভাষা কিন্তু সেম না। ওকে, আমরা ইনশাআল্লাহ এই লাইনটা শেষ করার পরে আমি তোমাদেরকে চট্টগ্রামের দুটো ভাষা বলবো না, ঠিক আছে? এটা যারা যারা অ্যানসার কারেক্ট করতে পারবে, আমি কয়েকটা চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দেওয়া হবে। আর এডুকেশনে কিন্তু একটা জিনিস ফ্রি থাকে সবসময়। এই তাদের জন্য আরেকটা স্যার, আপনি কি হচ্ছে ধরেন আজকে যারা ক্লাস করতেছে, আমরা ওদেরকে যদি একটা অফার করি যে এখান থেকে যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদের জন্য একটা স্পেশাল গিফট আপনার পক্ষ থেকে দেওয়া যাবে। হ্যাঁ, আমার পক্ষ থেকে হচ্ছে স্পেশাল গিফট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মানে এফবিএস এ হচ্ছে 101 টাকার চা পাওয়া যায়। 101 টাকার চা পাওয়া যায়। হ্যাঁ। সো আমি গতবার হচ্ছে যারা যারা ঠিক আছে সবাইকে আমাদের খাওয়ানো হয়েছে, মানে খাওয়ানোর কথা ছিল কিন্তু ওরা ক্যাম্পাসে আসতে পারে নাই, কারণ হচ্ছে তোমার বিভিন্ন কারণে, সরকার বিভিন্ন কারণে হচ্ছে ক্যাম্পাস খোলা হয়নি। সো যারা এফবিএস এ চান্স পাবে তাদের জন্য একটা টঙ্গর নামে একটা জায়গা আছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই টঙ্গরে একটা 101 টাকার চা পাওয়া যায়। কার কার খাওয়ার ইচ্ছা আছে আমারে বলো। ওকে, ঢাকা ইউনিভার্সিটি টঙ্গরে একটা 101 টাকার চা পাওয়া যায়। কার কার খাওয়ার ইচ্ছা আছে বলো। এটা ফ্রিতে একদম, যারা যারা এফবিএস এ চান্স পাবা সবার জন্য থাকবে। ওকে, সো বলো যে ভাই, যে বাহা ভাই আর হচ্ছে এই পুরস্কারের জন্য হলেও আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এ চান্স পেতে হবে। আমারও যদি আবার করতো, জীবনে মিস করতাম না। চায়ের সাথে বিস্কুট থাকবে। সত্যি স্যার, আমার যদি আপনি ব্যাপারটা করেন তাহলে আমি কিন্তু ইনশাআল্লাহ স্যার আপনারাও খাওয়াবো, সমস্যা নাই, আপনারাও খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারাও খাওয়াবো, ওদের একটু দেখি। হ্যাঁ, চা মানে খাই, চায়ের সাথে বিস্কুটে খাইবো ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, আতিকিয়া আছে, জান্নাত আছে, তারপর হচ্ছে লামিশা জাহান আছে, তারপর হচ্ছে প্রীতম আছে, তারপর রাফি আছে, ঝরা পাতার কুয়াশার রাতি। মাশাআল্লাহ, কি নাম, মাশাআল্লাহ, ঝরা পাতার কুয়াশার রাতি। সো সবার জন্য কিন্তু 101 টাকার চা বরাদ্দ থাকবে। আজকে লিখে রাখো যে বাবা বলেছিল যে আমি যদি এফবিএস এ চান্স পাই তিনি আমাকে 101 টাকার চা খাওয়াবেন। আর আছে ওরা একটু রাগ করবে, ও সবার নাম যেহেতু বলছে ওদের একটু বলি। আচ্ছা, আমাদের সাথে আফসান আছে, তারপরে হচ্ছে তৈমুর আছে, তারপরে আলামিন আছে, তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া আছে, শ্রাবন্তী আছে, অনন্যা আছে, সাকিবুল আছে, রোজা আছে, শারমিন আছে। সবাই হচ্ছে চা খাবে। এবং এটা যদি হচ্ছে তোমরা বাহাবাইয়ের কাছ থেকে নিতে চাও, অবশ্যই কি ডিউ এফবিএস আসতে হবে। ঠিক আছে, চান্স পেতে হবে, পরে বলতে হবে যে ভাই বলছি না খাওয়ালে কিন্তু আজকে হচ্ছে আপনাকে ছাড়তেছি না। ঠিক আছে,
ধরবা ডিরেক্ট ধরে ফেলবা, দরকার হলে ব্যাগসহ নিয়ে চলে আসবে আমার। ওকে ধর আমি চলে যাচ্ছি পালায়া। আরে ভাই আপনি বলছিলেন ভাই চা খাওয়াবেন, আসেন। জারিফও আছে, জারিফ আছে। ওকে ওকে ঠিক আছে। তো স্বপ্ন দেখো, স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। যেহেতু হচ্ছে প্রথম ক্লাস, আমরা অবশ্যই তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি যে এফবিএসটা কি, অথবা হচ্ছে এফবিএসে কি করা লাগবে পরীক্ষার জন্য। ভাই এটাই দরকার, ইয়েস পড়াশোনা সবাই স্বপ্ন লাগবে ভাই, স্বপ্ন ছাড়া ইম্পসিবল। আমি যদি তোমার এফবিএস সম্পর্কে না দেখাই, এফবিএস জিনিসটা কি, আমি যেই স্বপ্নের জন্য হাঁটতেছি, যেই স্বপ্নের জন্য আমি এত বড় একটা স্ট্রাগলের জন্য যাব, 12 বছরের সাধনা বলছো তুমি, তাহলে ওইটাকে যদি আমি না চিনলাম, খালি পড়াশোনা নিয়ে বললাম, তাহলে ভাই হইলো না। আচ্ছা। স্বপ্নরে আগে মন থেকে নিয়ে নিতে হবে। Yes. তুমি যখন কোন একটা মানুষকে ভালোবাসো বা কোন একটা জিনিসকে ভালোবাসো, তখন সেটা মন থেকে পাওয়া লাগবে। ধর আমার একটা সাইকেল লাগবেই, ওই সাইকেলের প্রতি আমার ভালোবাসা আনা লাগবে। ওই সাইকেলের পেডেল কেমন, ওই সাইকেলের হ্যান্ডেল কেমন, ওই সাইকেলের চাকা কেমন, ওই সাইকেলের রং কেমন, প্রত্যেকটা জিনিসের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে। ঠিক তেমনই তুমি যদি Okay. তোমার জায়গায় ওই জায়গায় যেতে চাও, অবশ্যই ভালোবাসা অবশ্যই ইয়েস। রাখতে হবে। তোমরা অনেকে হচ্ছে বলতেছে পড়ান ভাই, এখন আমরা একটা না কিছু করে পড়াবো, ধুমছে, সবাই মনোযোগ দাও। ঠিক আছে, তারপরে আবার আমরা চলে যাব। দেখো লুকা পেসিউলি কে ছিলেন, আমরা সবাই জানি ভাই, সবাই জানি যে হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, যে লুকা পেসিউলি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। এখন ভাই হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা পেসিউলি। এই জন্য তোমরা জানো যে ভাই লুকা পেসিউলি হচ্ছে একজন হিসাব বিজ্ঞানী, এরকম হতে পারে না ব্যাপারটা। মূলত এই লুকা পেসিউলি কিন্তু হিসাব বিজ্ঞানী না, তিনি ছিলেন একজন গণিতবিদ। তোমরা একটা বইয়ের নাম প্রত্যেকেই জানো, যে হচ্ছে 1494 সালে একটা বই লিখছে যে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। তোমরা জানো এই বইয়ের 36টা অধ্যায় আছে। এই 36টা অধ্যায়ের মধ্যে মাত্র একটা অধ্যায়, মানে পঞ্চম অধ্যায়ে তোমার হচ্ছে দ্রুততম দাখিলা পদ্ধতি সম্পর্কে লিখছে, এবং এই দ্রুততম দাখিলা পদ্ধতি থেকে তোমার হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে তিনি মূলত ছিলেন একজন গণিতবিদ। কারণ তার এই যে বইটার পুরোটাই ছিল কি বলতো, পুরোটাই ছিল হচ্ছে কিসের উপরে লেখা, পুরোটাই ছিল গণিতের উপর লেখা। জাস্ট একটা চ্যাপ্টার তিনি হিসাব বিজ্ঞানের উপরে লিখছেন। তার মানে আমরা বলতে পারি লুকা পেসিউলি ছিলেন একজন গণিতবিদ। লুকা পেসিউলি কে ছিলেন? একজন গণিতবিদ। সবাই একটু দেখো, সবাই প্রত্যেকে ক্লিয়ার কিনা? তিনি ছিলেন মূলত একজন গণিতবিদ। এই পয়েন্টগুলো দ্রুত নোট করে ফেলো। আরো কোশ্চেন আসতে পারে, লুকা পেসিউলির ফুল নাম কি? এটা দেখো, ফ্রা লুকা বার্টোলোমিও ডি পেসিউলি, ফ্রা লুকা বার্টোলোমিও ডি পেসিউলি, ফ্রা লুকা বার্টোলোমিও ডি পেসিউলি, বার্টোলোমিও ডি পেসিউলি, এটা হচ্ছে মূলত তার ফুল নাম। ঠিক আছে, ফ্রা লুকা বার্টোলোমিও ডি পেসিউলি, এটা হচ্ছে লুকা পেসিউলির ফুল নাম। তার মানে এই 3 থেকে 4টা ক্যাটাগরিতে তোমাদের কোশ্চেন আসতে পারে, এবং অবশ্যই এটা করবো তোমরা একটু সবাই, আমরা হচ্ছে রেসপন্সটা বেশি করবো প্লিজ, এটাই দরকার তোমাদের। হচ্ছে যা দরকার আমি কথা দিচ্ছি আমি দিব, এবং যেখান থেকে পড়াবো সেখান থেকে কোশ্চেন আসবে। আগে আমাদের যা শুরু জার্নিটা, এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস এর হচ্ছে গেট। অর্থাৎ তোমার যাদের স্বপ্ন আছে যে আমরা এই এফবিএস এ পড়বো, ইনশাআল্লাহ ঢাকা আসলে এই গেট দিয়ে কি শুরুতে তোমরা প্রবেশ করবা। ঠিক আছে, সো আমি একটু রেসপন্সটা বেশি দেখতে চাই সবার, যারা যারা ক্লাস করতেছি। শুধু করলেই হবে না, অবশ্যই কি করতে হবে, অবশ্যই ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করতে হবে, সবাইকে জানাতে হবে। আমরা চলে আসি তারপরের পার্টটা। এই পার্টটা আমরা শিখবো হিসাব বিজ্ঞানের শাখা নিয়ে কথা বলবো। দেখো এখানে শর্টকাট টেকনিকটা আমরা শেখাবো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে মূলত 2টা, প্রধান শাখা হচ্ছে 2টা। অনেকে জানে যে হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে 3টা। কয়টা? অনেকে জানে 3টা, বাট তুমি আজকে শিখে নাও হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে 2টা। কয়টা? 2টা। একটা আর্থিক হিসাব বিজ্ঞান, আরেকটা হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। এখন খেয়াল করো, এই যে উৎপাদন বা হিসাব বিজ্ঞান, এটাকে একটা আলাদা শাখা নামে অনেকে বলে, বাট এই উৎপাদন বা হিসাব বিজ্ঞান, এটা হিসাব বিজ্ঞানের কোনো আলাদা শাখা নয়, এটা মূলত ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানের একটা অংশ। তার মানে আমরা বলতে পারি বা আমরা ক্লিয়ার করতে পারি হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে 2টা, একটা আর্থিক হিসাব বিজ্ঞান, একটা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। এখন এখানে কোশ্চেন আসতে পারে, আর্থিক হিসাব বিজ্ঞান কাদের জন্য তৈরি করা হয়? এটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারীদের জন্য। কাদের জন্য? বহিস্থ ব্যবহারকারীদের জন্য। বহিস্থ ব্যবহারকারীদের জন্য এই আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা হয়, আর ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তৈরি করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। আর এটা তৈরি করা হয়
অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য, অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। ক্লিয়ার? এই দুইটা পয়েন্ট সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু প্রত্যেকে ক্লিয়ার করো। এই জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, এবং যারা যারা হচ্ছে ক্লাস করতেছি দেখতেছি এখন পর্যন্ত হচ্ছে কোনো ফ্রেন্ডদেরকে জানাই নাই, মেনশন করি নাই, অবশ্যই অবশ্যই প্রত্যেকে হচ্ছে একটু মেনশন করে দেয়। কারণ হচ্ছে এই যে টার্মটা ক্লিয়ার করতেছি, এই জায়গা থেকে তোমার কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। তুমি কোশ্চেন ব্যাংক এখন সলভ করতে যাও, দেখবে যে এই পয়েন্টগুলো থেকে প্রতি বছর ঘুরে ফিরে কোশ্চেন আসছে। ক্লিয়ার? তার মানে অবশ্যই এই টার্মগুলো ক্লিয়ার না করলে তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কনফিডেন্টলি সলভ করতে পারবে না। যেহেতু এই টার্ম থেকে কোশ্চেন আসবে, অবশ্যই বেসিকটা ক্লিয়ার করা উচিত তোমার, একদম A to Z। ঠিক আছে? সো এই পয়েন্টটুকু সবাই ক্লিয়ার কিনা? আমি কিন্তু এখানে প্রত্যেকটাই তোমাদের একদম ক্লিয়ারলি কমপ্লিট করে দিছি। সো এই পয়েন্টটুকু সবাই ক্লিয়ার কিনা, এবং আমি এখনই তোমাদেরকে দেখাবো প্রিভিয়াস এর এখান থেকে কিভাবে কোশ্চেন আসছে। ঠিক আছে? প্রিভিয়াস এর কিভাবে কোশ্চেন আসছে এটা আমরা এখনই দেখাবো। ওকে, সবাই বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তো দেখো এখানে এই পয়েন্টে একটু দেখো ভালো করে, সেটা হচ্ছে তোমার আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা হয় মূলত কাদের জন্য, একটু আগে আমরা ক্লিয়ার করলাম। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আছে 16-17 সেশনে। ঠিক আছে? এটা 16-17 সেশনে আছে। তার মানে আমাদের এখন জানতে হবে যে মূলত আর্থিক হিসাব বিজ্ঞান এটা কাদের জন্য তৈরি করা হয়। সবাই একটু চেষ্টা করি, অনেকে হচ্ছে লিখে ফেলছি ক নাম্বার ক নাম্বার ক নাম্বার। দেখো আমি বেসিক ক্লিয়ার করলাম, সাথে সাথে ওই প্যাটার্ন একটা কোশ্চেন পেয়ে গেলাম। সো এভাবে পড়লে তোমার কখনোই ভুল হবে না, এবং আমি বিশ্বাস করি অ্যাকাউন্টিং হচ্ছে তোমার 20-এর মধ্যে 20 পাওয়া কোনো ব্যাপার না। তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো করো, টেকনিক ট্রিক্সগুলো তুমি নোট করে ফেলো, এবং যেভাবে আমরা গাইডলাইন প্রোভাইড করব সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার ট্রাই করো। দ্যাটস ইট, এইটুকুই। ওকে ওকে, তার মানে এই আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা হয় বহিস্থ ব্যবহারকারীদের জন্য। কাদের জন্য? বহিস্থ ব্যবহারকারীদের জন্য। একটু আগে আমরা শিখলাম যে আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করে বহিস্থ ব্যবহারকারীদের জন্য। এবং আরেকটা কোশ্চেন যদি আসে যে তোমার ভাইয়া তোমার যে হচ্ছে আরেকটা কি আর্থিক, আরেকটা হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান, বা হচ্ছে আসতে পারে যে উৎপাদন বা হিসাব বিজ্ঞান। যদি এভাবে কোশ্চেন আসে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান অথবা উৎপাদন হিসাব বিজ্ঞান, এটা তৈরি করা হয় কাদের জন্য? তাহলে হবে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। এই দুটো পয়েন্ট সবাই ক্লিয়ার? ওকে, সো আমরা দেখতেছি সবার রেসপন্স অনেক ভালো। অ্যাডমিশন টাইম এটাই দরকার ভাই, তোমার হচ্ছে এনার্জেটিক থাকতে হবে, এবং এর জন্য তোমার যা দরকার ঠিক আছে সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। যত মোটিভেশন বলো, পড়াশোনাটা ট্রিক্স টেকনিক বলো, সবগুলো হচ্ছে আমরা তোমাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। ওকে, দেখো এটা নিয়ে আমরা আলোচনা করছি। পাস মার্ক হচ্ছে শুধু ইংরেজিতে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা ফিল আপ করতে পারলেই হবে তোমাদের ইনশাল্লাহ। ঠিক আছে? এবার দেখো আমরা চলে আসি লেনদেন, অর্থাৎ লেনদেন টাকা কি করবে? আসবে যাবে। আমরা জানি যে কোনো কিছু হচ্ছে পেতে হলে কোনো কিছু দিতে হয়, তাই না? কোনো কিছু অর্জন করতে হলে কোনো কিছু কি করতে হয়? দিতে হয়। তা আমরা সরাসরি লেনদেনটা এখন আইডেন্টিফাই করা শিখে যাব। সেটা হচ্ছে এখানে কি আছে? এখানে আছে লেনদেন। তা আমরা লেনদেন যদি চিহ্নিত করতে চাই তাহলে এই যে একটা ঘটনা, এই ঘটনা থেকে আমাকে হচ্ছে বুঝতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যেটা লেনদেন কি না। তোমার দরকার হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য জানা। নাম্বার 1, এটা হচ্ছে এই যে নোট দেখতেছো না, নোট, এই যে টাকা দেখতেছো না, টাকা। হ্যাঁ, এই টাকা যখন তোমার কোনো ঘটনা অর্থের অঙ্ক দ্বারা তুমি পরিমাপ করতে পারবা তখন সেটা হয়ে যাবে লেনদেন। কোনো ঘটনা যখন তুমি এই যে টাকা বা যখন এই অর্থ দ্বারা তুমি কি করতে পারবা? অর্থ দ্বারা পরিমাপ করতে পারবা, তখন সেটা হয়ে যাবে লেনদেন। সবাই ক্লিয়ার? 1 নম্বর বৈশিষ্ট্যটা সবাই ক্লিয়ার? এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তারপর দেখো আর্থিক অবস্থার পরিবর্তন। মনে করো 50,000 টাকা দিয়ে তুমি কি করছো? 50,000 টাকা দিয়ে তুমি একটা আসবাবপত্র কিনছো। কি কিনছো? আসবাবপত্র কিনছো। এখন এই আসবাবপত্র কিনতে হলে, আসবাবপত্র পেতে হলে তোমার কি করতে হবে? 50,000 টাকা দিয়ে দিতে হবে। তার মানে এখানে কি অর্থের অঙ্কে এখানে কি হয়েছে? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ আমার প্রতিষ্ঠানে কি আসলো? আসবাবপত্র আসছে, এবং তার বিনিময়ে কি করছে? টাকা চলে গেছে। নাম্বার 3, এটা হচ্ছে কমপক্ষে 2টি পক্ষে জড়িত থাকবে। অবশ্যই এটার সাথে কি করবে? 2টা পক্ষ জড়িত থাকবে। কয়টা? 2টা। কয়টা পক্ষ জড়িত থাকবে? 2টা। কয়টা পক্ষ জড়িত থাকবে? 2টা। ঠিক আছে? তাহলে হচ্ছে সেটা লেনদেন হয়ে যাবে। ক্লিয়ার?
এখনই তোমাদেরকে আমি আইডেন্টিফাই করতে দিব ভাইয়া পুরা এখান থেকে যে নিচের কোনটি লেনদেন নয়, এবং এই টাইপের কোশ্চেন কি প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে অনেক বিশ্ববিদ্যালয়ে। অবশ্যই তোমার এই বই এইভাবে বেসিক ক্লিয়ার করে তারপরে কি এমসিকিউ সলভিং এ চলে যেতে হবে। তো এখানে দেখো নিচের কোনটি লেনদেন নয়, ক্লিয়ার করে ফেলো। নিচের কোনটি লেনদেন নয় আইডেন্টিফাই করো দ্রুত। আমি হচ্ছে যেহেতু বেসিক ক্লিয়ার করে দিয়েছি, এটা তুমি জাস্ট সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে আনসার করতে। ইয়েস, দীপা সজীব সবার আগে আনসার করছে, সাবাস। ঘ নাম্বার আনসার করছে। এবার আমি একটু দেখবো জাস্ট তোমার কাজ কি, আইডেন্টিফাই করো যে কোনটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় নাই, কোনটা দ্বারা, এটা জাস্ট দেখতে হবে আর কিছুই না। ওকে, অনেকে বি নাম্বার আনসার করছে। দেখো আমরা একটু ব্যাখ্যা করি। নিচের কোনটা নয়, বাকিতে মাল ক্রয় করছে ভাই, এখানে অর্থ আবার কি আছে, সম্পর্ক আছে। তারপর দেখো দালান কোটার উপর 10% অবস্থান, এখানেও টাকার দ্বারা পরিমাপ করা যায়। তারপর দেখো গত মাসের বেতন মানে বকেয়া বেতন, এটা বর্তমান মাসে প্রদান করছে, তার মানে এখানে কি অর্থ রিলেটেড। তার মানে এই তিনটার একটাও প্রত্যেকটাই কি লেনদেন। এখন লেনদেন নয় কোনটা, এই ঘ নাম্বারটা লেনদেন নয়। কেন ভাইয়া, যে গত বছরের তুলনায় এই বছর বিক্রি কি হচ্ছে 7,000 টাকা কম হয়েছে। তার মানে গত বছরের তুলনায় এই বছর বিক্রি হয়েছে 7,000 টাকা কম। ক্লিয়ার, গত বছরের তুলনায় এই বছর 7,000 টাকার বিক্রি কম হয়েছে। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ইয়েস ইয়েস, যারা হচ্ছে আমরা ঘ নাম্বারটা মানে 4 নাম্বারটা অথবা ডি নাম্বারটা আনসার করছি, অল আর কারেক্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ। দেখো দেখো যদি হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করতে পারো, মানে ভিতরে কি একটা কনফিডেন্স চলে আসে না যে হ্যাঁ আমি হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে। তো অবশ্যই আমরা যতটুকু শিখবো ততটুকু যাতে অ্যাপ্লাই করতে পারি, ততটুকু থেকে যদি কোশ্চেন আসে তো আমরা যদি পারি, এটাই আমাদের এখন থেকে টার্গেট করতে হবে এবং অনুসারে পড়তে হবে। ঠিক আছে ভাইয়া, আমারটা হয়েছে সবার আগে। রাফি বলছে, ওকে, রাফির জন্য কি এতগুলো ভালোবাসা এবং শুভকামনা রাফি। ওকে, সো বেস্ট অফ লাক। অবশ্যই হচ্ছে হয়নি, ডাজন্ট ম্যাটার, ফার্স্ট টাইম সলভ করতেছো এটা কোনো ব্যাপার না। সো হোক বা না হোক আমি তো আছি, তাই না? একদম ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাকে বুঝাবো। না বুঝে হচ্ছে তোমাকে কি করবো না, ক্লাস থেকে ছাড়বো না। ঠিক আছে, সো প্রবলেম নাই। ফাতেমা কি ফাতেহাতুজ্জাহান না, ফাতেহাতুজ্জাহান বলছে আমার নাম একবারও বলেন না। সো যদি হচ্ছে তোমার নাম অবশ্যই আসে কমেন্ট করো, তাহলে অবশ্যই বলবো। ঠিক আছে, আর সমস্যা নেই, আমাদের নাম বলাটাই বড় বিষয় না, আমাদেরকে অবশ্যই শিখতে হবে। ক্লাসে পড়তে আসি, এটাই আমরা কমপ্লিট করব। ওকে, তো দেখো ব্যবসার আর্থিক অবস্থা প্রভাবিত করে এমন অর্থনৈতিক ঘটনাকে কি বলে? খুব সিম্পল, ব্যবসার আর্থিক অবস্থাকে প্রভাবিত এরকম হচ্ছে আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এরকম অর্থনৈতিক ঘটনাকে, এমন অর্থনৈতিক ঘটনাকে কি বলে? সিম্পল, তাই না? যেমন যদি কোনো ঘটনা এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে হচ্ছে লেনদেন। যেহেতু এটা ব্যবসায়ের আছে এই জন্য হচ্ছে ব্যবসায়িক লেনদেন। যেহেতু এখানে ব্যবসায়িক আছে এই জন্য হয়ে যাবে এটা ব্যবসায়িক লেনদেন। ক্লিয়ার? তারপর আমরা চলে যাব যে অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ। এখন একটা অভ্যন্তরীণ লেনদেন আমাদের জানতে হবে যে অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ কোনটা। সিম্পল, দেখো একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেনগুলো হয়ে থাকে এটাই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। মনে করো যে নিট মুনাফা কি আছে, এই যে নিট মুনাফা, এই নিট মুনাফাকে যদি তুমি সঞ্চিতি হিসাবে স্থানান্তর করো, তখন এটা হয়ে যাবে তোমার কি বলতো, তখন এটা হয়ে যাবে একটা অভ্যন্তরীণ লেনদেন। তারপর অবচয় অবলোপন এবং হচ্ছে অবক্ষয়, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার লেনদেন। ক্লিয়ার? অভ্যন্তরীণ লেনদেন। এবং হচ্ছে আরেকটা যেটা এখানে আছে মণিহারি, এই মণিহারিটাও একটা অভ্যন্তরীণ লেনদেন। ক্লিয়ার? এই মণিহারিটাও কি একটা অভ্যন্তরীণ লেনদেন।
এই মণিহারিটা হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন, সবাই বুঝতে পারছি? মণিহারিটা হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন। ওকে, এবার দেখো আমরা হচ্ছে তোমাদেরকে কিছু প্রফেশনাল ডিগ্রি দেখাবো। কি দেখাবো? প্রফেশনাল ডিগ্রি দেখাবো। তো নাম্বার 1 এখানে দেখো সিএ, একটা হচ্ছে সিএ এবং আরেকটা হচ্ছে সিএমএ, এই দুইটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, ঠিক আছে? সিএ এবং আরেকটা হচ্ছে সিএমএ, এই দুইটা হচ্ছে তোমাদের প্রফেশনাল ডিগ্রি। ক্লিয়ার? এই দুইটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। এখন ভালো করে খেয়াল করো, নাম্বার 1 সিএ ডিগ্রি যে প্রতিষ্ঠান প্রোভাইড করে তাকে কি বলে, বা সিএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে কি বলে? এখন তুমি যখন অ্যাকাউন্টিং নিয়ে পড়বা, তোমার একটা টার্গেট থাকবে যে ভাই আমি হচ্ছে কি করতে চাই, সিএ করতে চাই, ঠিক আছে? এখন তুমি যখন সিএ করার পর তুমি যখন সিএ কমপ্লিট করে ফেলবা, তখন তোমাকে কি বলবে, তোমাকে তখন কি বলবে এটা আমাদের জানতে হবে না? তবে সিএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে কি বলা হয়? জাস্ট ট্রিক্স একটাই, প্রথমে একটা এ বসাই দিবা, এ সি এ, এবং সিএমএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে কি বলে, এই জন্য একটা ডিগ্রি বসাই দিবা এসিএমএ, ঠিক আছে? এসিএমএ, তার মানে সিএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে বলা হয় তোমাদের কি লাইভে কোনো প্রবলেম হচ্ছে? একটু ওয়েট করে, আমরা হচ্ছে এখন এই ব্যাক করতেছি। আটকে গেছে। এখনই হচ্ছে তোমার এই সমস্যাটি সলভ হয়ে যাবে। সো আমরা হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারি। আর যেহেতু আমরা সিএ এবং সিএমএ ডিগ্রি নিয়ে কথা বলতেছিলাম, এখানে যে সিএ ডিগ্রি গ্রহণ করে তাকে কি বলে এবং সিএমএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে কি বলে। সো সিএ যাদের স্বপ্ন যে অ্যাকাউন্টিং নিয়ে পড়ে ইন ফিউচারে আমি কি হবে, এসিএ হব, সো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, ঠিক আছে? এটা সম্পর্কে ডিটেলস জানার এবং অ্যাডমিশন টেস্টে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে দেখো, সিএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে বলা হয় এসিএ, অর্থাৎ এখানে ট্রিক্সটা হচ্ছে শুরুতে তুমি একটা এ বসাই দিবা। নাম্বার 2, সিএমএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে বলা হয় এসিএমএ। এখন সিএ মানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং সিএমএ হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্ট্যান্টস, ঠিক আছে? তার মানে এই সিএ এবং সিএ ডিগ্রি যে গ্রহণ করে এটার জন্য শুরুতেই তুমি কি করবা, একটা এ বসাই দিবা, দ্যাটস ইট, ঠিক আছে? একটা এ বসাই দিবা শুরুতে, তারপর হচ্ছে পরবর্তীতে গিয়ে আমরা জানবো হচ্ছে এই সিএ ডিগ্রি যে প্রতিষ্ঠান প্রোভাইড করে তাকে কি বলে। এখন দেখো যে প্রতিষ্ঠান প্রোভাইড করে তাকে কি বলে এটা আমাদের জানতে হবে। তো দেখো এটার ট্রিক্সটা হচ্ছে শুরুতে একটা আই থাকবে এবং শেষে একটা বি থাকবে। এখন সিএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে বলা হয় আইসিএবি,
তাকে বলা হয় আইসিএবি, এবং সিএমএ ডিগ্রি যে যে প্রতিষ্ঠান প্রদান করে সেটাকে বলা আইসিএমএবি। তার মানে মাঝখানে তুমি ডিগ্রির নামটা বসাই দিবা তাহলেই হবে, ঠিক আছে, তাহলেই হবে। ওকে, তার মানে হচ্ছে তুমি শুরুতেই যেটা করবা সেটা হচ্ছে এই শুরুতে একটা আই থাকবে এবং শেষে একটা বি থাকবে। এখন দেখো এই যে সিএ ডিগ্রি যে প্রতিষ্ঠান প্রোভাইড করে তাকে বলে আইসিএবি। এখন আই হচ্ছে ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। মনে করো একজন বলছে লিখে দেন ভাই, এই দেখো ইনস্টিটিউট চার্টার্ড, সিতে হচ্ছে চার্টার্ড, CHARTERD, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, অ্যাকাউন্ট্যান্টস অফ কি বলতো, অফ হচ্ছে বাংলাদেশ, আমরা সংক্ষিপ্তে বিডি লিখে দিলাম, ঠিক আছে। আইসিএবি সেম ইনস্টিটিউট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ঠিক আছে। তার মানে কোন প্রতিষ্ঠান এটা প্রোভাইড করে এটাকে আমরা সহজেই এটা লিখতে পারবো। ক্লিয়ার? এই দুইটা, এখানে দুইটা কোশ্চেন আমরা শিখলাম, একটা হচ্ছে কি বলতো, একটা সিএ, একটা হচ্ছে এসিএ, আরেকটা হচ্ছে এসিএমএ, এবং যে প্রতিষ্ঠান প্রোভাইড করে তাকে বলা হয় আইসিএবি, আরেকটা হচ্ছে আইসিএমএবি, ঠিক আছে। সবাই ক্লিয়ার? তোমাদের ইমতিয়াজ ভাই হচ্ছে কমেন্ট করছে, ঠিক আছে। সো সবারই চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট একবার করে লিখলে এটা পরবর্তীতে তোমাদের ভুল হবে না। ওকে, ওকে ক্লিয়ার, গ্রেট। সো দুইটা পয়েন্ট, গ্রহণ করে তাকে কি বলে, কোন প্রতিষ্ঠান প্রোভাইড করে, দুইটা, ঠিক আছে। যদি ফুল মিনিং গুলো আসে তাহলে আমরা কি পারবো। এরপর আমরা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিগ্রিগুলো এগুলোও একটু পরে হচ্ছে তোমাদের ডিটেলস আমরা ফুল মিনিং লিখে দিব এবং এগুলোর কাজ কি, এইগুলার যে কনফিউশনগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে দিব। ওকে ওকে, তাহলে হচ্ছে 11 নম্বরে দেখো আমরা এখন একটা কোশ্চেন সলভ করে ফেলি। এই যে সিএ যা পড়ালাম সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। এই যে সিএ ডিগ্রি যে গ্রহণ করে তাকে কি বলে, জাস্ট 1 সেকেন্ড, তোমার হচ্ছে শুরুতে একটা এ বসাবা, আর কিছু লাগবে না, শুরুতে একটা এ বসালে কি ডিগ্রিটা হয়ে যাচ্ছে, যে গ্রহণ করে তাকে কি। তুমি যখন সিএ কমপ্লিট করে ফেলবা তখন তোমাকে মানুষ কি বলবে, যে এসিএ, ঠিক আছে। যেমন এসিএ সজীব সাহেব, ঠিক আছে। ওকে ওকে, সো এইটুকু প্রত্যেকে ক্লিয়ার? কোশ্চেন আসলে পারবো আমরা, পারবো তো? সবাই ক্লিয়ার? ওকে, সো তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে সিএমএ। এই সিএমএ ডিগ্রি, এই সিএমএ ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান। এখন দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে সিএমএ ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান। আমরা দুইটা পয়েন্ট থেকে দুইটা জায়গা থেকে দুইটা কোশ্চেন দিছি, একটা হচ্ছে যে গ্রহণ করে তাকে কি বলে, আর যে প্রতিষ্ঠান প্রোভাইড করে তাকে কি বলে। এখন দেখো সিএমএ ডিগ্রি যে প্রতিষ্ঠানটা প্রোভাইড করে সেটা হচ্ছে আইসিএবি, সেটা কি বলতো, সেটা হচ্ছে আইসিএবি, তাই না। যেমন এটা যেহেতু সিএমএ ডিগ্রি তাহলে কি হবে, আইসিএমএবি, শুরুতে একটা আই এবং শেষে একটা বি। যেহেতু কনসেপ্ট ক্লিয়ার, তোমাদের এখানে ডিটেলস আমার মনে হয় না বোঝানোর প্রয়োজন আছে, ঠিক আছে। ওকে ওকে, সো সবার রেসপন্স দেখে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। আর সেটা হচ্ছে প্রত্যেকে যদি চেষ্টা করো, অ্যাটলিস্ট প্রত্যেকে যদি একবার করে চেষ্টা করো, এই জিনিসটা অনেক বেশি ইন্সপায়ার করে যে না আমার শিক্ষার্থীরা বুঝতেছে, তারা বুঝে বুঝে কি করতেছে, আনসার করতেছে। কিন্তু এখানে যারা যারা আছে এখন অনেকে কি করে লাইভটিকে শেয়ারও করে নাই, ফ্রেন্ডদেরকে জানাই নাই। সো কমার্সের স্টুডেন্ট, আমরা জানি কমার্সের লাভ মানেই হচ্ছে কি ভালোবাসা, বাট কমার্সের ভাষায় লাভ কি জানো, কমার্সের ভাষায় লাভ হচ্ছে কি বলতো, লাভ হচ্ছে মুনাফা। মানে আমরা হচ্ছে সবসময় মুনাফার চিন্তা ভাবনা করি, ঠিক আছে। সো অবশ্যই তুমি যেহেতু এখানে মুনাফা অর্জন করতেছো, অথবা তুমি যেহেতু হচ্ছে এখানে হেল্পফুল হচ্ছ ক্লাসগুলো করে, অবশ্যই তোমার কি করতে হবে, অ্যাজ এ স্মার্ট স্টুডেন্ট হিসাবে তোমার হচ্ছে কি করা উচিত, যে তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাই নিয়ে ক্লাস করবা নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ। আর আমরা যেটা করলাম আজকে তোমাদের অনেক বিষয় আইডিয়া দেওয়ার ট্রাই করছি আমি এবং হৃদয় দুজনে, যেহেতু হচ্ছে প্রিপারেশনটা মাত্র শুরু, অনেক পড়ানো যাবে এবং আমরা পড়াবো ইনশাল্লাহ ট্রিক্স দিয়ে, সমস্যা নাই। এবং আমরা সেখানে জোর দিব যেখান থেকে কোশ্চেন আসতেছে এবং যেখান থেকে পড়লে তোমার পরীক্ষার ওই টাইপের কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি 99%, ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করে আমরা তোমাদের কোশ্চেন এক্সারসাইজ করাবো। ওকে, যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় FBS, আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যেটা দেখতেছো এই পাশের পিকচারটা, এটা হচ্ছে তোমার ই লাইব্রেরি, ঠিক আছে, যেটা বলতে পারো যে আধুনিক লাইব্রেরি, এবং হচ্ছে বলা চলে যে তোমার
ইলেকট্রনিক লাইব্রেরি। ঠিক আছে, এখানে হচ্ছে তোমরা যারা বিএস এর শিক্ষার্থী তারা অবশ্যই পড়ার একটা অপরচুনিটি পাবে এবং পড়তে পারবা। ঠিক আছে, আর পাশেরটা হচ্ছে তোমাদের এমবিএ বিল্ডিং, এখানে হচ্ছে তোমরা কি করবা জানো, এখানে তোমরা ক্লাস করবা। ওকে, এই ক্লাসরুমগুলোতে যদি ক্লাস করতে চাও অবশ্যই এখন থেকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন পূরণের জন্য তোমার প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। ঠিক আছে, এবং সাথে আমরা এডুকেশন পরিবার সব সময় তোমার পাশে থাকবো। আর তোমাদের গাইডলাইন, তোমাদের যে কোনো বিষয়ে সমস্যা সলভ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার রোড ম্যাপ এবং কীভাবে চান্স পেতে হবে, কিভাবে পড়তে হবে, ওভারঅল সব কিছু নিয়ে আমরা তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো ড্রিম থাকতে হবে এবং এই ড্রিম পূরণের জন্য অবশ্যই তোমার এটা ইমপ্লিমেন্ট করার জন্য পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু সম্ভব না। আর আল্লাহ তাআলা কিন্তু কখনোই পরিশ্রমকারী যারা যারা পরিশ্রম করছে তাকে হতাশ করবে না। তুমি যতটুকু পরিশ্রম করছো তার রেজাল্টটা তুমি পাবেই। ঠিক আছে, ওকে, এবার দেখো আমরা দুইটা অর্গানাইজেশন নিয়ে একটু কথা বলবো। নাম্বার 1 একটা হচ্ছে গ্যাপ, নাম্বার 2 আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে আইএফআরএস। এখন গ্যাপটা ইম্পর্টেন্ট। গ্যাপটা হচ্ছে জেনারেলি অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, তাই না? এটা আমরা প্রত্যেকে মোটামুটি জানি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তাই তো? অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আমরা একটু লিখে দিলাম। এখন যদি গ্যাস চলে আসে, যে গ্যাপের জায়গায় যদি গ্যাস চলে আসে সেমই হবে, জাস্ট অ্যাস যদি চলে আসে তাহলে প্রিন্সিপালের জায়গায় হবে স্ট্যান্ডার্ড। এই প্রিন্সিপালের জায়গায় কি হবে? প্রিন্সিপালের জায়গায় হবে স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? এই প্রিন্সিপালের জায়গা হবে স্ট্যান্ডার্ড। ইমতিয়াজ ইজ অন ফায়ার, তাই না? সে সবগুলো অ্যান্সার করে ফেলতেছে। গ্রেট, সবাই হচ্ছে চেষ্টা করো, সবাই আনসার করো। আচ্ছা, তুমি আনসার করলে তোমার নামটা কি অবশ্যই কি আমি পড়বো একবার করে হলো, তাই না? অনেকে হচ্ছে কি থাকে, হতাশ থাকে যে ভাই আমার নামটা বলে না একবারও। সো অবশ্যই নিজের চেষ্টা করতে হবে। তুমি আনসার করলে অবশ্যই কি একবার না হলে একবার তো একবার দেখবোই, তাই না? ওকে, লিখলে হচ্ছে এটা একদম মাথায় সেভ হয়ে যাবে, না লিখলে থাকবে না। তো দেখো পরেরটা হচ্ছে আইএফআরএস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। অলরেডি অনেকে কমেন্টে লিখছো। তো আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আসতে পারে বিএফআরএস। ক্লিয়ার? এটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। বিএফআরএস এটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? এখন দেখো যদি আসে আর্থিক বিবরণীকে সর্বজন স্বীকৃত করার জন্য ব্যবহৃত মান বা নীতিমালা কোনটি, তাহলে হবে আইএফআরএস। প্রথম প্রায়োরিটি দিতে হবে আইএফআরএস কে, রাইট? নাম্বার 2, এই আইএফআরএস কে তুমি প্রায়োরিটি দিবা। যদি অপশন আইএফআরএস না থাকে তখন দেখাবে হচ্ছে বিএফআরএস। এখন যদি বিএফআরএস ও না থাকে তখন দেখাবে হচ্ছে গ্যাপ। তখন কি দেখাবে? গ্যাপ। তার মানে আর্থিক বিবরণীকে সর্বজন স্বীকৃত করার জন্য ব্যবহৃত মান বা নীতিমালা হচ্ছে আইএফআরএস। আইএফআরএস না থাকলে বিএফআরএস, এবং বিএফআরএস না থাকলে সর্বশেষ গ্যাপকে তোমার কারেক্ট অ্যান্সার হিসাবে নিতে হবে। ওকে ওকে ওকে, আমরা একটু পড়াবো তোমাদেরকে হিসাবটা ক্লিয়ার করব। এখন আমি যেই যতটুকু পয়েন্ট পড়াবো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ক্রুশাল পার্ট হচ্ছে এটা। লাস্ট 2019 সেশন এখান থেকে কোশ্চেন আসছে, 2021 সেশনে কোশ্চেন আসছে। মানে বলা চলে হিসাব বিজ্ঞানের সবচেয়ে সহজ জায়গা হচ্ছে এইটুকু, আর এইটুকু থেকে তোমার কোশ্চেন আসবে, এইটুকু থেকে কি তোমার কোশ্চেন আসবে। তো দেখো শুরুতে আমরা জানি যে হিসাব হচ্ছে 5 প্রকার। কত প্রকার? হিসাব হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার, তাই না? হিসাব হচ্ছে 5 প্রকার। আমরা এটা জানি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা, আয় এবং ব্যয়। এখন এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা, আয় এবং ব্যয়, এইগুলোর মধ্যে কোনগুলো ডেবিট এবং কোনগুলো ক্রেডিট এটা আমরা জানবো। ঠিক আছে? তো দেখো এখানে আমরা শিখছিলাম যে সব মানে হচ্ছে কি সবার বউ। তার মানে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো কিছু আসলেই কি ডেবিট। তার মানে বউ আমরা কি করি বলতো? বউ আমরা হচ্ছে বিয়ে করে তারপরে নিয়ে আসি, তার মানে নিয়ে আসতেছে, এই জন্য এটা কি অবশ্যই ডেবিট। জাস্ট এটা মনে রাখার জন্য, মানে সবার বউ এটা অলওয়েজ ডেবিট মনে রাখবা। শত হচ্ছে কি সম্পদ, বত হচ্ছে ব্যয়, শত সম্পদ, বত ব্যয় এবং রস্যতে হচ্ছে উত্তোলন। তার মানে সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটা অলওয়েজ ডেবিট, এই তিনটা অলওয়েজ ডেবিট। তার মানে সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটা অলওয়েজ ডেবিট।
এই তিনটা অলওয়েজ ডেবিট, যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, এবং যদি হ্রাস পায়, যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হয়ে যাবে ক্রেডিট। এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হয়ে যাবে ক্রেডিট। ক্লিয়ার? এখন চলে আসো আদম, এখন চলে আসো কোথায়? আদমে। এখন আদম এটা হচ্ছে অলওয়েজ ক্রেডিট, এই তিনটা হচ্ছে অলওয়েজ ক্রেডিট। তার মানে আদম হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব অথবা মূলধন। তার মানে এই তিনটা অলওয়েজ ক্রেডিট, এই তিনটা অলওয়েজ ক্রেডিট। তার মানে যদি তোমার হচ্ছে ভাইয়া পুরা এই যদি হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি আসে নিচের কোন সেট সাধারণত ক্রেডিট যে প্রকাশ করে, তাহলে হবে হচ্ছে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা অলওয়েজ ক্রেডিট। যদি বাড়ে, এই তিনটা যদি বাড়ে তাহলে ডেবিট, যদি কমে যায় তাহলে কি? তাহলে কি? ক্রেডিট। ঠিক আছে? যেহেতু হচ্ছে সরি এই তিনটার স্বাভাবিক জের যেহেতু হচ্ছে তোমার ক্রেডিট, এই তিনটা স্বাভাবিক জের যেহেতু ক্রেডিট, তার মানে বৃদ্ধি যদি পায় তাহলে ক্রেডিট, যদি এই তিনটা কমে যায় আয়, দায় এবং মালিকানা সত্ত্ব তাহলে হয়ে যাবে ডেবিট। ক্লিয়ার? এখান থেকে কোশ্চেন আসবে নিচের কোন সেট সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? যদি কোশ্চেন আসে নিচের কোন সেট সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আমরা প্রত্যেকেই পারবো কিনা বলো তো? সবাই পারবো কিনা? এখন দেখো এখানে এই যে কোশ্চেন চলে আসছে সকল প্রকার বিপরীত হিসাব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো তোমাদের বিপরীত হিসাবগুলো। আমরা কয়েকটা কোশ্চেন এক্সারসাইজ করি এখান থেকে। সেটা হচ্ছে দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা অনেকবার আসছে, তো আমরা দেখি ডিউ তোমার হচ্ছে 20-21 আসছে, হ্যাঁ, তারপর 21-22 আসছে, মানে এখান থেকে আরো অনেকবার আসছে। যদি আমরা 20-এর নিচে চলে যাই, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বউ আনলে যেহেতু বাড়ে তাই কি ডেবিট? হ্যাঁ, বউ আনলে কি হয়? পরিবারের একজন মেম্বার বৃদ্ধি পেয়ে যায়, তাই না? বেড়ে যায়, এই জন্য এটা কি হবে? ডেবিট হবে। তার মানে সাধারণত নিচের কোন হিসাবের সেট ডেবিট উদ্বৃত্ত থাকে? ক্লিয়ার? তো আমরা আইডেন্টিফাই করতে পারবো? পারবো। দেখো এই যে সম্পদ, মালিকের উত্তোলন, খরচ অথবা ব্যয়, এই তিনটা অলওয়েজ ডেবিট উদ্বৃত্ত, ডেবিট জের ডেবিট, এবং এটা অলওয়েজ কি করে? ডেবিট জেরই প্রকাশ করে। ঠিক আছে? এটা সব সময় যেহেতু ডেবিট, এইগুলো যদি বাড়ে তাহলে ডেবিট, যদি কমে যায় তাহলে ক্রেডিট। ঠিক আছে ভাইয়া পুরা? ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে এখানেই হচ্ছে ক্লাসটি শেষ করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আরো চমৎকার একটা টপিক নিয়ে আসব, এবং এই টপিকের আরো অনেক বাকি আছে। আজকে যদি হচ্ছে আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে মোটামুটি এফবিএস কি কেন পড়তে হবে এইসব বিষয় নিয়ে কথা বলছি। তার মানে তারপর আমরা মোটামুটি চেষ্টা করছি অনেক পড়ার, তাই না? সো আমরা যা পড়ছি, যতটুকু পড়ালাম, প্রত্যেকে হচ্ছে এগুলো নোট করে ফেলবা। নাম্বার 1 কাজ নোট করে ফেলবা, এবং বাসায় বসে বসে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্র্যাকটিস করবা। ঠিক আছে? ব্যবসার হিসাবের মালিকানা সত্ত্ব কি? দেখো মালিকানা সত্ত্ব যেটা, যে ব্যবসার মোট যে সম্পদ আছে, এই সম্পদের উপর মালিকের যতটুকু দাবি, মালিক যতটুকু নিচে দাবি করতে পারে, এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে? আমরা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। সো গ্রুপে এডুকেশন অফিসিয়াল গ্রুপে হচ্ছে পিডিএফ আপলোড করে দিব, সেখান থেকে পাবে। নিজেরা চেষ্টা করো। হ্যাঁ, মিস করছিলাম, অনেক মিস করছিলাম। সো জাস্ট আজকে থেকে শুরু ইনশাল্লাহ। এখন থেকে আমরা হচ্ছে অ্যাডমিশনের যে ক্লাসগুলো নিব তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সবগুলো আমরা সবচেয়ে মানে হিসাব বিজ্ঞানটা সবচেয়ে সহজ ভাষা আমি শিখাই, এবং এটা তুমি একদম পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে গেলে, কোশ্চেন এক্সারসাইজ করতে গেলে তুমি বুঝতে পারবা যে এটা সহজ ভাষায় কি করা যায়, এটা হচ্ছে পারা যায়। এখন আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের জন্য আমাদের যে ডিউ টার্গেট আইসিইউ ব্যাচ আছে, এই টার্গেট আইসিইউ ব্যাচ এখানে কিন্তু এখন ভর্তি হলে যেটা 1.0, এখানে দেখো এখানে হচ্ছে আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 20 তারিখ থেকে। ঠিক আছে? তার মানে এর আগেই হচ্ছে তুমি কি করতে হবে? অ্যাডমিট হতে হবে। এবং এখানে আমরা কি কি দিচ্ছি দেখো, এখানে আমরা তোমাদের কোশ্চেন ব্যাংক দিব, আমরা ডিউ টার্গেট বুক দিব, আমরা ভোকাবুলারি বুক দিব, আমরা তোমাদের ইউনিভার্সিটি ওয়াইজ কি করব? ওএমআর শিট প্রোভাইড করব। এবং এখন ভর্তি হলে কিন্তু তোমার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ঠিক আছে? এই জন্য দ্রুত ভর্তি হয়ে যাও, এবং অবশ্যই অবশ্যই দেশ সেরা সার্ভিস নিতে চাইলে, এবং যাদের কাছ থেকে মনে করো আমাদের কোর্সে তুমি ইনরোল করলে, অবশ্যই তোমার যতটুকু টার্গেট আছে, যতটুকু হচ্ছে চাওয়া আছে, যতটুকু এক্সপেকটেশন আছে, ইনশাল্লাহ এর থেকে আরো অনেক অনেক বা হাজার গুণ বেশি পাবে। এবং আমরা ইনশাল্লাহ তোমাদের
এমনভাবে পড়াবো তোমার বেসিক যদি 0 থাকে 0 থাকে ইনশাল্লাহ 0 থেকে তুমি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা। সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং নিজে ক্লাস করো, অবশ্যই ফ্রেন্ডদেরকে জানাবে, তারাও যাতে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দেয়। দিন শেষে তুমি যদি শুরু নাও করো তোমার ফ্রেন্ডটা কিন্তু ঠিকই শুরু করে দিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।